বাংলাদেশের ইতিহাস 5 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাস যেখানে শেষ করেছিলাম, তখন ভারতের ভাইসরয় ছিল লর্ড কার্জন এবং 1905 সালে সে বাংলাকে ভাগ করলো। আমরা দুটো ভাগ জানি, একটা ভাগে পড়লো পূর্ববঙ্গ ও আসাম, আর একটা ভাগ হচ্ছে বাংলা। তো বঙ্গভঙ্গ যখন হয় তখন ব্রিটিশ রাজা ছিলেন 7, সে মূলত রানী ভিক্টোরিয়ার ছেলে। আহ, এবং ইংরেজি সাহিত্যে মেবি আমরা হচ্ছে তাকে নিয়ে পড়াইছি, বিশেষ করে মডার্ন এজ যখন পড়ানো হচ্ছিল তখন ওনাকে নিয়ে পড়ানোর কথা। তো বঙ্গভঙ্গ নিয়ে আমরা যেটা জানি যে এখানে বাংলায় এখানে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভাজন দেখা দিল। মুসলিমরা বঙ্গভঙ্গকে সমর্থন করলো আর হিন্দু বঙ্গভঙ্গের বিরোধিতা করলো। তবে দুই পক্ষের কনটেক্সট কি, কেন এটা করছে এবং এখানে আসলে লাভবান হইতো, হিন্দুরা কেন করলো বিরোধী, সেই ব্যাপারগুলো ওই যে আমরা বললাম আমরা সেশনগুলো নিব, সেখানে আমরা আলোচনা করব। তো বঙ্গভঙ্গকে সমর্থন জানানো পূর্ব বাংলার প্রথম যিনি মুসলিম নেতা, ওনার নাম নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহকে নিয়ে আমরা শর্ট একটা টিকা ক্লাসের শেষ অংশে পড়ব। আচ্ছা, ক্লাসটা যেহেতু অনেক লম্বা, আমরা একটু ফাস্ট যাব। আর যদি কারো মনে হয় আমরা খুব ফাস্ট, তুমি পরবর্তীতে তুমি ক্লাসটা স্লো করে তুমি দেখে নিতে পারো। তাহলে বঙ্গভঙ্গের কারণে এখানে 3টা ঘটনা ঘটলো। একটা হচ্ছে মুসলমানরা দেখলো যে কংগ্রেস তাদের স্বার্থ আসলে দেখবে না, তারা আলাদা একটা প্রদেশ পাইলো, এর হিন্দুরা কোনো মতে মানতেছে না। তাহলে তাদের নিজেদের একটা রাজনৈতিক দল লাগবে, যাতে করে ব্রিটিশ রাজের কাছে তারা তাদের নিজেদের দাবি দাওয়াগুলো নিয়ে যেতে পারে। এই জন্য মুসলিম লীগ নামক একটা নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হইল। হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হইল এবং স্বদেশী আন্দোলন শুরু হইল। এই 3টা ঘটনা আমরা পড়ব। তাহলে মুসলিম লীগ হচ্ছে মুসলমানদের প্রথম রাজনৈতিক দল, যেটা প্রতিষ্ঠা হচ্ছে 30 ডিসেম্বর 1906 সালে। খুব গুরুত্বপূর্ণ, প্রতিষ্ঠা হচ্ছে ঢাকায়। তাহলে দেখো, প্রতিষ্ঠিত হয়েছে ঢাকায়। আর সালগুলো মনে রাখবা কিভাবে? প্রথমত, পরীক্ষার সময় যতগুলো সাল আসবে তোমার, ধরো পরীক্ষার মধ্যে 5 থেকে 6টা সাল আসলো তোমার, তার মধ্যে তুমি হয়তো 2 থেকে 3টে, হয়তো তুমি 2টা বা 3টে তুমি হয়তো ভুলে যাবা, হ্যাঁ, তুমি হয়তো 4টা হয়তো পারবা। এখন এই 4টা পারার জন্য তোমাকে অনেক সাল তুমি পড়তেছো, যে সালগুলি পড়তেছো বেশিরভাগ সালই তুমি ভুলে যাবা। সেই সালগুলোর মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, ওরকম অল্প কিছু তোমার মনে থাকবে। আর খুব গুরুত্বপূর্ণ সাল থেকে পরীক্ষা সাধারণত প্রশ্ন আসে। তো সালগুলো মনে রাখতে কিভাবে? ক্রনোলজি অনুযায়ী, যে কোনটার পর কোনটা ঘটছে, কোনটার পর কোনটা ঘটছে, মাইন্ড ম্যাপিং করতে হয়। কোন ইনসিডেন্টের পর কোন ইনসিডেন্ট আসছে, এইভাবে চিন্তা করতে হয়। তাহলে বঙ্গভঙ্গ হলো 1905 সালে, আর 6 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো। তা 6 সালের একদম শেষ দিকে, একদম ডিসেম্বর মাসে। তাহলে ওই মাসে তো আর তোমার সম্মেলন করা পসিবল না, অধিবেশন করা তো আর পসিবল না। অধিবেশনটা 1 বছর পর হয়েছে করাচিতে। তাহলে প্রতিষ্ঠিত হলো ঢাকায়, আর প্রথম অধিবেশন হলো করাচিতে 1907 সালে। এবার আমরা সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে মনে রাখতে পারি। আমরা আগে পড়ছিলাম নবাব সলিমুল্লাহর কথা, উনি হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। তবে সব জায়গায় প্রতিষ্ঠাতা সভাপতি কিন্তু সেম ব্যক্তি নাও হইতে পারে, তাই না? প্রধান সভাপতি হচ্ছে আগা মোহাম্মদ খান। দুজনের নামই তোমাকে মনে রাখতে হবে। আর এই মুসলিম লীগের অবদানটা হচ্ছে, মুসলিম লীগ পাকিস্তান স্বাধীনে নেতৃত্ব দেয়। দেখো, পাকিস্তানের স্বাধীনতা আন্দোলন বা পাকিস্তান আন্দোলন, এটা একটা টার্ম। যে পাকিস্তান আন্দোলন, তোমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যারা পড়ছো সেখানের মধ্যে পাকিস্তান আন্দোলনের কথা পাবা, হ্যাঁ। আচ্ছা, দেখবা আজকে আমি কোথাও কোথাও বলবো দেশভাগ। আজকে আমি কোথাও কোথাও বলবো দেশভাগ। দুটাই খুব পলিটিক্যাল টার্ম। দেশভাগ নেগেটিভটা কারা নিয়ে আসছে, যে দেশভাগ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? দেশভাগ নেগেটিভটা জানতে, এটা হলো অখণ্ড ভারত তত্ত্ব। যারা মনে করে ভারত একসাথে থাকার কথা ছিল, ভারত একসাথে থাকলে কি সমস্যা হইতো, বা ভাগ হয়ে যাওয়ার কারণে কি সমস্যা হয়েছে, একসাথে থাকলে কি লাভ হইতো, এগুলো আমরা তোমাদেরকে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব। দেশভাগ কথাটা তারা বলে যারা অখণ্ড ভারত তত্ত্বে বিশ্বাসী, তারপর দেশভাগ। আর যারা হচ্ছে বিশ্বাস করে যে হচ্ছে যে এখানে মুসলমানদের আলাদা রাষ্ট্র, তারা বলে পাকিস্তান আন্দোলন। দেখছো, নেগেটিভের মাধ্যমে কিন্তু টার্মগুলো কিন্তু তুমি চিনতে পারবা। যে আমরা কোথাও কোথাও আজকে বলবো দেশভাগ, হ্যাঁ? কারণ আমাদের ইতিহাসটা যারা লিখছে, যারা নির্মাণ করছে, তারা অনেকেই অখণ্ড ভারত তত্ত্বে বিশ্বাসী। সেই জন্য টার্মটা চলে আসছে দেশভাগ। বুঝতে পারছো?
তো মুসলিম লীগ নিয়ে তাহলে আমরা কি পাইলাম? একটা হচ্ছে মুসলমানদের প্রথম রাজনৈতিক দল, দুটা সাল মুখস্থ করব। 6 সালে তার সাল মুখস্থ করবো কিভাবে? 5 সালে বঙ্গভঙ্গ, 1 বছর পরে মুসলিম লীগ প্রতিষ্ঠা, ওই বছর শেষের দিকে প্রতিষ্ঠা, সময় পাওয়া যায় নাই, সম্মেলন করছে পরের বছর করাচিতে, প্রতিষ্ঠা হচ্ছে ঢাকায়, সম্মেলন করাচিতে। দুজন নেতার নাম, একজন নবাব সলিমুল্লাহ, একজন হচ্ছে আগা মোহাম্মদ খান। তাহলে মুসলিম লীগ শেষ এখানের মধ্যে। এই উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ সরকারের প্রতি ভারতের মুসলমান জনগণের আনুগত্য বৃদ্ধি করা এবং মুসলিম জনগণের রাজনৈতিক অধিকার ও স্বার্থ সংরক্ষণে তাদের আশা আকাঙ্ক্ষার বিষয়ে ব্রিটিশ সরকারকে অবহিত করা। আর এই দুটো বিষয় এর পাশাপাশি যাতে মুসলমানদের সাথে যাতে অন্যান্য সম্প্রদায়ে যাতে বিদ্বেষ ভাব সঞ্চার না হয় সেটারও ব্যবস্থা করা। তবে ওনারা প্রত্যেকে ছিলেন প্রগতিশীল, যাতে করে অন্য সম্প্রদায়ের সাথে কোনো বিভাজন ক্রিয়েট না হয়। এখানে আমি একটা জিনিস বলি, যারা রিটেনের প্রস্তুতি হচ্ছে যে আমরা একসাথে অনেকে নিয়ে নিচ্ছি, তো রিটেনে ইতিহাস তুমি পড়তে হবে 1905 থেকে, বঙ্গভঙ্গ থেকে 71 পর্যন্ত। এটাই রিটেনের পড়া মূলত। 1905-এর আগে যাওয়ার খুব বেশি দরকার নাই রিটেনের জন্য। তো আমাদের সামনের মাসে মনে হয় 6M ক্লাবের সেশনে সিদ্ধার্থ মনে তোমরা 4টা সেশন মনে ইতিহাস জন্য আবার নিবে, সিদ্ধার্থকে মানা করে দিচ্ছি। আমি বললাম যে আমার এখানে প্রাচীন যুগ, মুঘল, সুলতানি আমল, এটা এত ডিটেলসে পড়ানোর দরকার নাই। এখানে আমি যে টুকটাক যা পারি সেগুলো এনাফ। যদি ডিটেলসে কোনো কিছু পড়তে হয় 6M ক্লাবেও, সেক্ষেত্রে 1905 থেকে 1971, এটা যত ডিটেলসে পড়া যায়, কারণ এটা রিটেনে তোমার কাজে আসবে, রিটেনে এগুলো থেকে প্রশ্ন আসবে। ওকে, তোমরা যদি অনেক ডিটেলসে পড়তে চাও সেটা 5-এর পর থেকে শুরু করবা, 1905-এর আগে যাওয়ার খুব বেশি পরীক্ষার জন্য খুব নেসেসারি না। তো বঙ্গভঙ্গের বিরুদ্ধে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটান সর্বভারতীয় কংগ্রেস। কংগ্রেস বলে যে এটা তো ভারতকে ভাগ করে ফেলার সামিল, এটা দুই বাংলাকে ভাগ করে ফেলা মানে হচ্ছে এটা ব্রিটিশরা এখানের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করতেছে, এটা কোনোভাবেই করা যাবে না। আমরা দেখব যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে দুই ধরনের আন্দোলন, সশস্ত্র আন্দোলন, একটা হচ্ছে নিরস্ত্র আন্দোলন, অহিংস আন্দোলন। অহিংস আন্দোলনের মধ্যে একটা হলো স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন মানে হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে বয়কট, আমরা ব্রিটিশদের তৈরি কোনো কিছু ব্যবহার করব না, কোনো পণ্য ব্যবহার করব না। সেকেন্ড হচ্ছে নিজেদের তৈরি জামা কাপড়, নিজেদের তৈরি পণ্য, এগুলো আমরা ব্যবহার করব। তাই এটা হচ্ছে ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই স্বদেশী আন্দোলনে দুটো কার্যক্রম ছিল, একটা স্বদেশী জিনিসপত্র ব্যবহার করবো, একটা হচ্ছে ওদের জিনিসপত্র আমরা বয়কট করব। স্বদেশী আন্দোলনের স্লোগান ছিল বন্দে মাতরম। আর এই স্বদেশী আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেন আমার সোনার বাংলা গান, যেটা প্রকাশিত হয় 1905 সালের 7 অক্টোবর বঙ্গদর্শন পত্রিকায়। দেখো, বঙ্গভঙ্গ হয় কিন্তু আরো 9 দিন পরে, তাই না? আরো 9 দিন পরে কিন্তু বঙ্গভঙ্গ হয়। তবে বঙ্গভঙ্গ হওয়ারও আগেই এই গানটা প্রকাশিত হয়। আমরা যে সেশনগুলো সামনে নিব সেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পলিটিক্স নিয়ে কথা বলবো, বা আমার সোনার বাংলা গানের পলিটিক্স নিয়ে আমরা কথা বলবো, তবে আজকের সেশনে না। আর বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রাখি বন্ধন অনুষ্ঠানের সূচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সাল থেকেই। তুমি জানো এখানে হচ্ছে যে বোন ভাইকে রাখি এরকম সুতা পরায় দেয়, যাতে ভাই সকল আপদ বিপদ থেকে যাতে মুক্ত থাকতে পারে। ডিএল রায় উনি স্বদেশী আন্দোলন নিয়ে রচনা করেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। ইন্টারেস্টিংলি এখানের মধ্যে রিসেন্টলি না, আসলে এটা অনেক আগে থেকেই এরকম একটা এই কথাগুলো হচ্ছে যে ছিল যে আমাদের জাতীয় সঙ্গীত কোনটা হবে, বা জাতীয় সঙ্গীত হচ্ছে যে কোনটাকে বানানো হবে। এখন আমরা বাংলাদেশে এই কেওয়াজগুলো অনেকবার হয়েছে। এখন যে এই কেওয়াজ সেটা হচ্ছে যে আমার সোনার বাংলা গান বাদ দিয়ে ধনধান্যে পুষ্প ভরা আম, এই গানটাকে তোমার হচ্ছে যে আমাদের জাতীয় সঙ্গীত বানাইতে হবে। কেন? কারণ এই গানটা হচ্ছে যে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত, এই গানটাও বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত, দুটাই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত। ওকে, তবে আমরা এই গানগুলোর রচনার প্রেক্ষাপট বা রবীন্দ্রনাথ ঠাকুর উনি সবচেয়ে বেশি দেশাত্মবোধক গান কিন্তু লেখে কিন্তু বঙ্গভঙ্গের পরপর। হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে সামনে হয়তো কথা বলবো। আমরা এখানে দেখি বরিশালের একজন চারণ কবি যার নাম মুকুন্দ দাস, উনি গান লেখেন পড়োনা রেশমি চুরি, বঙ্গনারী কবু হাতে আর পড়োনা। আমরা অনেকে কিন্তু প্রায় পড়া আর পড়া এই দুটো বানান কিন্তু ভুল করি, খুব সাবধান। এই পড়া হচ্ছে পরিধান করা, এই পড়া হচ্ছে পরিধান করা, পরিধান করা অর্থে পড়া, পড়া একারা পড়া।
পৃথিবীতে বাকি যত রকম পড়া আছে সবগুলো দবিন্দু আকার। হ্যাঁ, প্রেমে পড়া, চিপাই পড়া, হ্যাঁ, বৃষ্টি পড়া, যত পড়া আছে সব রবীন্দ্র। আর পরিধান করা যেটা, এটা হচ্ছে পরয়কারা, ভুল করা যাবে না। স্বদেশী আন্দোলনের পক্ষে অনেকগুলো পত্রিকা কাজ করতো, তার মধ্যে দুটি ইম্পর্টেন্ট পত্রিকা, একটা যুগান্তর, একটা হচ্ছে তা। এই দুটো পত্রিকা খুব গুরুত্বপূর্ণ, আরো অনেকগুলো পত্রিকা ছিল এখানে। তবে স্বদেশী আন্দোলন সফল হয় নাই। আমাদের এই অঞ্চলে বয়কট আন্দোলন খুব বেশি সফল হয় নাই, কখনোই না। কেন বয়কট আন্দোলন আমাদের এই অঞ্চলে সফল হয় না? কারণ এখানে আমাদের পণ্যের খুব বেশি বিকল্প নাই। আর আমাদের এখানে অনেক ব্যবসায়ী, তারা কিন্তু এই ধরনের বয়কট আন্দোলনে তারা হচ্ছে যুক্ত থাকতে চায় না। তারা নিজেদের প্রফিট যেখানে হবে তারা সেটার সাথে তারা যুক্ত হয়। তো মারোয়ারি ব্যবসায়ী যারা অবাঙালি, তাদের বদলে এখানে তো বাংলা ভাগ হয়েছে, ওদের সমস্যা কি? ওদের তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, যারা অবাঙালি মারোয়ারি ব্যবসায়ী, গুজরাটের দিক থেকে আসছে অনেক ব্যবসায়ী, তাদের হচ্ছে এগুলো নিয়ে কোনো হেডেক নেই। তারা এখানের মধ্যে তারা ব্রিটিশ পণ্য বিক্রি করবে, তারা তাদের মধ্যে। গ্রাম বাংলা ব্যবসায়ীরাও কিন্তু এই স্বদেশী আন্দোলনে যুক্ত হয় না, এই কারণে ব্যর্থ হয়। এই বয়কট আন্দোলন ব্যর্থ হওয়ার সাথে এখানে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যারা ছিল, তাদের মধ্যে একটা ভয়ঙ্কর ক্রোধ জন্ম নিল, যে তাহলে এরকম আমরা অহিংস আন্দোলন করে লাভ হবে না, আন্দোলন হইতে হবে এখন সশস্ত্র এবং সহিংস। আমরা এখন আস্তে আস্তে সহিংস আন্দোলনের দিকে যাচ্ছি। তো সহিংস আন্দোলন করার জন্য তো তোমার বিভিন্ন গ্রুপ লাগবে, দল লাগবে। হ্যাঁ, গোপন কিছু এরকম সমিতি, সংগঠন, দল, অনেকগুলো গোপন সংগঠন বা দল ছিল। তার মধ্যে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ঢাকায় অনুশীলন সমিতি, যার প্রধান ছিলেন পুলিন বিহারী দাস। আর একটা হচ্ছে কলকাতায় যুগান্তর সমিতি। আর অনেকগুলো সমিতি ছিল, আমরা সবগুলোর নাম পড়াচ্ছি না, শুধু গুরুত্বপূর্ণ দুটো নাম আমরা মুখস্থ করলে হবে। এই যুগান্তর সমিতির কিছু কার্যক্রম আমরা এখন দেখব। তাহলে বয়কট স্বদেশী আন্দোলনের ব্যর্থতার কারণে যুব সমাজ চিন্তা করলো এখানে সশস্ত্র বিপ্লব ছাড়া কোনো গতি নাই, এবং ওরা চিন্তা করলো ব্রিটিশ সরকারি কর্মকর্তাদের উপরে হামলা করা হবে। এই হামলা ছিল আন্দোলনের অন্যতম লক্ষ্য। কলকাতার যুগান্তর সমিতির সদস্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি 30 এপ্রিল 1908 সালে, এখানে সালটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। তবে দুঃখজনকভাবে সে বোমা কিংসফোর্ডের গাড়িতে পড়ে নাই। সে বোমা হচ্ছে যায় যে গাড়িতে পড়ে সেখানে মা এবং মেয়ে ছিল ইংরেজ। তবে তারা নিজেরা কিন্তু আবার বঙ্গভঙ্গের এগেনস্টে ছিল। দুঃখজনকভাবে তারা বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে তারা নিহত হন বোমা হামলায়। এবং এই হামলার মধ্য দিয়ে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে। তবে হ্যাঁ, ভারতবর্ষে সশস্ত্র বিপ্লবী আন্দোলন কিন্তু আরো অনেক আগে থেকেই শুরু হয়েছে। আমরা একটা আন্দোলন দেখছিলাম, সিপাহী বিপ্লব, তাই না? আমরা আজকে আরো কিছু আন্দোলন আমরা দেখব। ক্ষুদিরাম বসু, উনি হচ্ছেন ব্রিটিশ বিরোধী সর্বকনিষ্ঠ বিপ্লবী এবং কলকাতার যুগান্তর সমিতির সদস্য। যুগান্তর সমিতির সদস্য, ওনার দোস্ত হচ্ছে প্রফুল্ল চাকি। 30 এপ্রিল 1908 সাল, কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে ওনারা বোমা নিক্ষেপ করেন। আর ওই বছরই ক্ষুদিরামকে, ওনার বয়স ছিল মাত্র 18 বছর 7 মাস, মুজাফফরপুর কারাগারে ফাঁসি দেওয়া হয়। তো কংগ্রেস এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠদের আন্দোলনের মুখে 1911 সালের 12 ডিসেম্বর লর্ড হার্ডিন্স, নামটা আবার লর্ড হার্ডিন্স, বঙ্গভঙ্গ করছে। কার্জন কিন্তু 1905 সালে চলে গেছে। বঙ্গভঙ্গের প্রেক্ষাপট আন্দোলন, এই আন্দোলন সহ্য না পারে সে কিন্তু চলে গেছে। এর মধ্যে আরেকজন আসছিল লর্ড, 1905 থেকে 10 পর্যন্ত ছিল, তার নাম আমরা সামনে। হার্ডিন্স তারপরে আসছে। তাহলে কার্জনের পরে আরো একজন আসছিল, মিন্টু সাহেব আসছে। মিন্টুর পরে তোমার লর্ড হার্ডিন্স আসছে। হার্ডিন্স আসা সে বঙ্গভঙ্গ রদ বাতিল করতে বাধ্য হয়। সালটা হচ্ছে 1911, তারিখটা হচ্ছে 12 ডিসেম্বর। তাহলে 12/12/1911। এই বঙ্গভঙ্গ ইটসেলফ আমাদের সাবকন্টিনেন্টের ইতিহাসে একটা বিরাট একটা ঘটনা। মেবি শুধু বঙ্গভঙ্গ পড়ানোর জন্য আমাদের পুরো একটা ক্লাস আমাদের অ্যারেঞ্জ করতে হবে, কারণ বঙ্গভঙ্গ যদি না বুঝি তাহলে আমরা 47-এর গুরুত্ব বুঝবো না, 47 যদি না বুঝি 71 বুঝবো না। ওকে, সবগুলো একটার সাথে একটা লিঙ্কড। তো বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ রাজা ছিল এডওয়ার্ড 7। বঙ্গভঙ্গ যখন রদ হয় তখন ব্রিটিশ রাজা ছিলেন পঞ্চম জর্জ। তবে তোমরা এখানে ছবিটা যে দেখতে পাচ্ছ, ছবি এটাও কিন্তু এডওয়ার্ডের ছবি। হ্যাঁ, আমরা এখানে জর্জের কোনো ছবি পাই নাই, আমি কোনো ছবি খুঁজে পাই নাই ভালো কোনো ছবি, এই জন্য তোমার আরেকটা ছবি রেখে দেওয়া হয়েছে, বাট জর্জের ছবি না। বঙ্গভঙ্গ রদের প্রেক্ষাপটে একটা গান রচনা করা হয়,
জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, যেটা ভারতের বর্তমান জাতীয় সঙ্গীত। কেউ কেউ বলে এই গানটা পঞ্চম জর্জের, ওনাকে যে সংবর্ধনা দেওয়া হয় সেই সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম এই গানটা গাওয়া হয়, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে আগে জানানো হয় যে এই গানটা হচ্ছে যে ওখানে একটা জন্য একটা গান রচনা করার জন্য। তো এখানে একটা গ্রুপ বলে এখানে ভারত ভাগ্য বিধাতা বলতে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত পঞ্চম জর্জকে বুঝাইছেন, এবং ব্রিটিশ স্তুতি করার ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপবাদ দেওয়া হয়। তবে পরবর্তীতে এই অপবাদ কিন্তু ওনার জীবদ্দশায় উনি একটা লেখায় এটা কনফার্ম করছে যে এখানে তো ভারত ভাগ্য বিধাতা বলতে সে হচ্ছে বুঝাইছে যে ভারতের মানুষের ভাগ্য বিধান যে করে, কে করে? সৃষ্টিকর্তা করে। সে এরকমই বুঝাইছে এখানের মধ্যে, কিন্তু স্টিল নাও আমি এখনো বাংলাদেশে অনেকের মধ্যে দেখি এই কনসেপ্টটা নিয়ে তোমার দুটো আলাদা আলাদা তোমার হচ্ছে যে থট আছে। এখন যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর আর জীবিত নাই, ওনাকে নিশ্চয় জিজ্ঞেস করা যাবে না যে ঠাকুর আপনি হচ্ছে যে এটা কি উদ্দেশ্য করে করে লিখছেন, এটা পঞ্চম জর্জকে খুশি করার জন্য লিখছেন, এটা এখন আমাদের বের করার আর কোনো জো নাই। তো ওনার চিঠির মধ্যে উনি ক্লিয়ার করছে যে উনি এটা বুঝে নেয়, ওনার জীবদ্দশায় এই আলোচনাটা আসছে। ডিএলরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় রকম ক্রিটিক ছিল, হ্যাঁ। দ্বিজেন্দ্রলাল রায় কিন্তু ডিএল রায়ের রবীন্দ্রনাথ ঠাকুরের ক্রিটিক ছিল। এবং তোমরা যে পঞ্চপাণ্ডব যে পড়ো, বাংলা ম্যাডাম পড়াচ্ছে না পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডব ওনারা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম বড় রকম ক্রিটিক ছিল, এবং ওনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতো যে সে হচ্ছে যে ব্রিটিশদের দালাল, এরকম উপাধি ওনার ছিল। ওনার জীবদ্দশা এগুলো ছিল। বঙ্গভঙ্গ রদ বাতিলের পর একটা বড় একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে দেখো আমরা এই জিনিসটা জানি না যে আরে ভাই আমরাই ছিল, এই অঞ্চলে ছিল তোমার আমেরিকা, এই অঞ্চলে ছিল নিউ ইয়র্ক, এই অঞ্চলে ছিল সিঙ্গাপুর, এই অঞ্চলে ছিল ধনী, এই অঞ্চলে ছিল সব টাকা পয়সার মালিক, সব ছিল এখানেই। দুঃখজনকভাবে 1912 সালে ব্রিটিশরা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যায়। তাহলে ব্রিটিশ আমলে আমরা দেখলাম যে কলকাতা, এই প্রথম কলকাতা, আস্তে আস্তে আমরা দেখবো যে কলকাতা আগের যে জৌলুস, কলকাতার আগের যে শক্তি সামর্থ্য, আগে যে ঐতিহ্য, এগুলো আস্তে আস্তে হ্রাস হয়ে যাবে, পাওয়ার চলে যাবে হচ্ছে যে দিল্লিতে। বাঙালিরা সেই আস্তে আস্তে দেখা যাবে, যদিও ভারতের স্বাধীনতা আন্দোলনের মধ্যে মেইন রোলটা, ভূমিকাটা বাঙালিরা সবসময় রাজনৈতিক সচেতনে ছিল। তো মেইন রোল থাকা সত্ত্বেও আস্তে আস্তে ভারতের মেইন ধারার পলিটিক্স থেকে বাঙালিরা আস্তে আস্তে ওরা কিন্তু আউট হয়ে যাওয়া শুরু হবে আস্তে আস্তে। রাজধানী স্থানান্তরের সাথে সাথে কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাঙালিরা ভারতের পলিটিক্সে। বা এখন বাঙালিদের আরো কমে গেছে, তাই না? প্রণব মুখার্জি থাকতে আরো যতটুকু ছিল, এখন ভারতের মূলধারার পলিটিক্সে বাঙালিদের রোল আরো অনেক কমে গেছে। আমরা বলছিলাম যে কার্জনের পরপর, যে কার্জন যখন বঙ্গভঙ্গ যখন করলো তখন তো এটা নিয়ে অলরেডি, এটা নিয়ে হিন্দু কংগ্রেস হচ্ছে তোমার হিন্দুদের মধ্যে, কংগ্রেসের মধ্যে তোমার ব্যাপক প্রতিক্রিয়া শুরু হইলো, এবং কিন্তু কার্জন কিন্তু চলে গেল। তো কার্জন চলে গিয়ে কে আসলো? মিন্টু সাহেব আসলো। মিন্টু বলে এখানে সে তো পুরো সময়টাই ছিল আহ অস্থিতিশীল অবস্থা, ব্যাপক আন্দোলন। তবে এখানে সে একটা গুরুত্বপূর্ণ একটা আইন প্রণয়ন করছে, সেটা হচ্ছে মুসলিমরা পৃথক নির্বাচন করবে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা আইন, এটা বলা হয় মরলি মিন্টো সংস্কার আইন। লর্ড মিন্টুর আমলে। একটা তথ্যই মনে রাখলে হবে যে মিন্টো সাহেবের মরলি মিন্টো সংস্কার আইন হয়েছিল 1909-এ, এবং এর মাধ্যমে মুসলিমরা পৃথক নির্বাচন অধিকার লাভ করে। তবে এখনো কিন্তু ইলেকশন হবে না, ইলেকশনের জন্য আমরা ওয়েট করতে হবে আরো অনেকদিন। মিন্টু চলে গেল, মিন্টু সহ্য করতে পারতেছে না, মিন্টুর লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ এসে বঙ্গভঙ্গ রদ করলো, রাজধানী নিয়ে যাওয়া হলো কলকাতা থেকে দিল্লিতে। মুসলিমরা প্রচন্ড হতাশ হয়ে গেল। মুসলিমদের সন্তুষ্ট করার জন্য প্রতিশ্রুতি দেওয়া হলো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আবার এটা নিয়ে কথাবার্তা শুরু হলো। কেউ চাচ্ছিল এখানে ইউনিভার্সিটি হোক, কেউ চাচ্ছিল ইউনিভার্সিটি এখানে না হোক। যারা চাচ্ছিল না না হোক, তাদের দিক থেকে বক্তব্য কি ছিল? যারা চাচ্ছিল হোক, তাদের দিক থেকে বক্তব্য কি ছিল? এই জিনিসগুলো আমরা সামনে যে ইলাবোরেট সেশন নিব সেখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। হার্ডিন সাহেব ছিলেন উন্নয়নের দরকার। উনি হচ্ছে হার্ডিন ব্রিজ প্রতিষ্ঠা করে 1915 সালে। সে বুঝে গেছে যে এখানে মানুষকে খুশি করতে হলে ব্রিজ বানাইতে হবে, ব্রিজ বানায় এরপরে তুমি যা ইচ্ছা তা করতে পারবা। এবং আমরা একটা পোস্টার দেখতে পাচ্ছি
যে পোস্টার মধ্যে লেখা, জয় ইংরেজ, জয় ভিক্টোরিয়া, উন্নয়ন চাই, উন্নয়ন চাই, ব্রিটিশ শাসনের বিকল্প নাই, ভারতবর্ষের প্রজাদের প্রতি মাননীয় ব্রিটিশ রাজ্যের সদয় উপহার হার্ডিঞ্জ ব্রিজ। এবং স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্রী উন্নয়নের বিরোধিতাকারী হিন্দু মুসলিমের বিরুদ্ধে রুখিয়ে দ্বারা প্রচারে শেখ নাথু মজুমদার, ব্রিটিশ রাজের একনিষ্ঠ সেবক এবং ভৃত্য। তবে এটা একটা মিম ছবি, এটা রিয়াল না, এটা একটা মিম। অনেকে এটাকে, এই পোস্টারটাকে মনে করে রিয়াল পোস্টার, রিয়াল পিকচার। এটা নিয়ে অনেকে গল্প বানায় যে দেখেন যে এখানে মধ্যে কিন্তু তখন এরকম ছিল, এটা আসলে একটা এটা মিম পোস্টার আর কি, লোকজন পরে বানাইছে এগুলো। মানে উন্নয়ন নিয়ে মানুষের যে একটা যে ফেটিস, এটা বোঝানোর জন্যই। ব্রিজ কালভার্ট বানায়া মানুষের মন জয় করার জন্য অন্যায় ঢাকার চেষ্টা আরেকজন করছিল, একজন না, আসলে অনেকেই করছিল। একজন হচ্ছে আইয়ুব খান। আইয়ুব খানে কিন্তু অনেক উন্নয়ন করছিল, কিন্তু এরপরও তার পতন কিন্তু থামাতে পারে নাই। হুসেন মোহাম্মদ এরশাদ, উনিও অনেক উন্নয়ন করছিল। তবে এরশাদ বা আইয়ুব খানকে শেখ হাসিনার সাথে মিলানো যাবে না। আম, শেখ হাসিনা ছিল তাদের বস, তাদের গুরু, মানে অত্যাচারের দিক দিয়ে। এরশাদ বা আইয়ুব খান ওদের কাছে স্রেফ শিশু। মানে কতজন মানুষ মারছে সেটা সে কাউন্ট দিল। তোমার আইয়ুব খান বা এরশাদের কাছে আসলে লজ্জা পাবে, আইয়ুব খান আর এরশাদ দুজনে লজ্জা পাবে যদি আমরা যদি স্বৈরাচার বলি আর কোনোদেরকে। কয় শেখ হাসিনার সাথে এক কাতারে বললে ওরা কবে না আমরা তো ওর সাথে থাকবো না একসাথে, ওরা লজ্জা পেয়ে যাবে। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। তাহলে হার্ডিঞ্জের পরে আমরা আসলাম আমাদের আরেক লর্ড। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ তেমন কিছু না, একটা গুরুত্বপূর্ণ সংস্কার ঘটছে। সেটা হচ্ছে যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919, যেটা ভারত সরকার আইন নামেও পরিচিত। তো এটার হিস্ট্রিটা কি? হিস্ট্রি হচ্ছে আমাদের মন্টেগু সাহেব ভারতের সেক্রেটারি অফ স্টেট হিসেবে নিয়োগ পাইলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এলি আর কি উনি। এবং উনি চিন্তা করলেন ভারতীয়রা যাতে স্বায়ত্তশাসিত একটা দেশ বানাতে পারে, সেই জন্য এই লক্ষ্যে উনি কাজ করতেছিলেন। ব্রিটিশ পার্লামেন্টে উনি এরকম একটা প্রস্তাব, এবং ওনার এই প্রস্তাবের প্রেক্ষিতে যেই আইনটা হয়, এই আইনটাকে বলা হয় ভারত সরকার আইন 1919, যেটা মন্টেগু চেমসফোর্ড সংস্কারও বলা হয় যে আইনটাকে। আমরা তাহলে দেখলাম যে বঙ্গভঙ্গের পর মুসলিমরা খুশি হয়েছিল, বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, মুসলিমরা খুবই আনহ্যাপি হলো। এরপর মুসলিমদেরকে বলা হলো যে এই অঞ্চলে একটা ইউনিভার্সিটি বানিয়ে দেওয়া হবে। লর্ড রিডিং, নামের সাথে কাজের মিল আছে। যাতে এই অঞ্চলের মানুষ মেইনলি কৃষক, এখানে কোনো ইউনিভার্সিটি ছিল না, উচ্চশিক্ষা ব্যবস্থা ছিল না। উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য এই অঞ্চলের মানুষকে যাইতে হতো কলকাতায়। তাহলে তাদের জন্য একটা ইউনিভার্সিটি বানিয়ে দেওয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলের রাজনীতির, আমরা বলতে পারি, মক্কা হিসেবে কাজ করছে। এবং এই অঞ্চলে যত বড় আন্দোলন হয়েছে, নিউক্লিয়াস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় রোল প্লে করছে। এবং যত বড় বড় আন্দোলন এই অঞ্চলে, স্বৈরাচার বিরোধী থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ, প্রতিটা প্রাণ কেন্দ্র, নিউক্লিয়াস ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং পৃথিবীতে আর এরকম আর কোনো ইউনিভার্সিটি নাই যেটা ওই জাতির ইতিহাসের প্রতিটা বাক বদলের নিউক্লিয়াস কাজ করছে, এরকম পৃথিবীতে আর কোনো ইউনিভার্সিটি নাই। তাহলে লর্ড রিডিং নাম মুখস্থ রাখতে পারবো, নামের সাথে কাজে রিডিং যেহেতু, এবং সে পড়াশোনা করার জন্য একটা ইউনিভার্সিটি বানিয়ে দিচ্ছে, এটা আমাদের মুখস্থ করার কিছু না, এমনি মনে থাকবে এটা। সাল মুখস্থ করতে হবে না, 21 থেকে 26, হার্ডিন্স 10 থেকে 16, সাল মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। রিডিং ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের রিডিং এর পরে যে লর্ড, গুরুত্বপূর্ণ তেমন কোনো কিছু নাই, আমরা শুধু গুরুত্বপূর্ণ লর্ড গুলো পড়তেছি এখানের মধ্যে। তারপর আমরা আসবো লর্ড লিনলিথগো। তার আমলে দুটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে। একটা হচ্ছে প্রথম প্রাদেশিক নির্বাচন হয়েছিল 37 সালে, এবং সে ভারতবর্ষে পশুর জাত উন্নয়নে ভূমিকা রাখে। লর্ড লিনলিথ গো। এখানে মহাত্মা গান্ধীর সাথে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা গান্ধীজি একটা ছাগল পালতেন সবসময়, ছাগল, উনি নিজে ছাগল পালতেন এবং ছাগলের সাথে থাকতো, ওই ছাগলের দুধ দিয়ে উনি নিজে দোয়ায়া ছাগলের দুধ খাইতো। তো এই যে ওনার সাথে ছবি, তাহলে মনে থাকবে এটা লিনলিথ গো পশু জাত উন্নয়নে ভূমিকা রাখে, এবং এটা আমরা কৃষিতে আসে ওনার অবদানটা বলবো। লর্ড ওয়াভেল, ওয়াভেলের আমলে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে এই লর্ড ওয়াভেলের আমলে 1943 সালে বাংলা ভয়াবহ দুর্ভিক্ষ হয়। বাংলা 1350 সাল। অনেকগুলো কারণ ছিল, এটা একটা ম্যানমেড একটা তোমার হচ্ছে যে ডিজাস্টার। এখানের মধ্যে আহ, লক্ষ লক্ষ মারা যায়।
এবং এটা মনুষ্য সৃষ্ট একটা দুর্ভিক্ষ। এই ফেমিনে তোমার ব্রিটিশদের ব্রিটিশরা কেন দায়ী সরাসরি? কারণ এখানে আমাদের এই অঞ্চল যেহেতু অনেক ফসল ছিল, খাদ্যশস্য ছিল, এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈনিকদের জন্য এত খাদ্যশস্য নিয়ে যাওয়া হয়। তার ফলে আমরা যে ফেমিনের মুখে পড়ি, এখানে অনেক মানুষ মারা যায়। বাংলা 1350 সালটা রাখতে হবে, বাংলা 50 আর ইংরেজি 1943, যেটাকে বলা হয় 50-এর মন্বন্তর। এখানে আহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের খাবার যে সাপ্লাই, এটা মেনটেন করা ছাড়াও এখানে বন্যার জন্য ফসল হানি, তারপরে হচ্ছে যে ঘাটতির, খুব অল্প আমদানি, বন্টনে ছিল অব্যবস্থা, আর মজুদদারি বা চোরাচালান তো ছিল এখানের মধ্যে। এগুলো ছিল কারণ। 43 দুর্ভিক্ষ নিয়ে আমরা আর কিছু তথ্য মুখস্থ করতে হবে। 43 দুর্ভিক্ষ নিয়ে কিছু সিনেমা, কিছু নাটক, কিছু বই। দুটো সিনেমা, এটা হচ্ছে আকালের সন্ধানে, পরিচালক মৃণাল সেন, আর অশনি সংকেত সত্যজিৎ রায়। একটা চিত্রকর্ম ম্যাডোনা 43, এটা অঙ্কন করছে জয়নুল আবেদিন। দুটো নাটক, এক নাটক হচ্ছে নেমেসিস নুরুল মোমেনের, এটা সম্ভবত বাংলা সাহিত্যে আমাদের পড়ানোর কথা। ছেড়াতার তুলসী লাহিড়ীর, এটা মনে হয় বাংলা সাহিত্যে পড়ানো হয় নাই। আর একটা গুরুত্বপূর্ণ বই, চার্চিলস সিক্রেট ওয়ার, লিখেছেন মধুশ্রী মুখার্জি। এ হচ্ছে আকালের সন্ধানে, হচ্ছে অশনি সংকেতের পোস্টার। আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক ছবি ম্যাডোনা 43। এই ছবির একটা ব্যাকগ্রাউন্ড আমরা বলছিলাম আমাদের মেবি আগের কোনো রেকর্ডে, 46-এর রেগুলার রেকর্ডে থাকতে পারে। আমরা সামনে আলোচনা করব যে এগুলো, এটা ব্যাকগ্রাউন্ডটা কি। এটা জয়নুল আবেদিন যখন আঁকেন, এটা খুব দুঃখজনক একটা ব্যাকগ্রাউন্ড আছে এটার। নাটকের মধ্যে হচ্ছে নুরুল মোমিনের নেমেসিস, এটা সম্ভবত বাংলা সাহিত্যে পড়ানো হয়েছে। আর তুলসী লাহিড়ীর ছেঁড়াতার, এটা একটা নাটক। পরীক্ষায় কিন্তু ডিফারেন্ট ওয়েতে প্রশ্ন আসবে। ছেঁড়াতার এটা কোন ধরনের গ্রন্থ? নাটক, উপন্যাস, কবিতা, হ্যাঁ, কাব্যগ্রন্থ, এইভাবে প্রশ্ন আসবে। তাই ছেঁড়াতার একটা নাটক, একটা পরীক্ষা প্রশ্ন আসছিল এটা। আমরা আমাদের লর্ডদের তালিকায় সর্বশেষ লর্ড, ওনার নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। সে হচ্ছে উপমহাদেশের শেষ বড়লাট। বড়লাট মানে কি? ভাইসরয়। এবং আমরা আগে যেটা দেখছিলাম যে বেন্টিং সাহেব, সে বাংলার শেষ তোমার হচ্ছে যে গভর্নর জেনারেল, এরপরে তাকে আবার পুরো ভারতের প্রথম গভর্নর জেনারেল বানায় দেওয়া হয়। এই মাউন্ট ব্যাটেন সাহেব উনি শেষ ভাইসরয়। কিন্তু যখন ভারত ভাগ করে ফেলা হয়, স্বাধীন ভারতে ওনাকে কিছুদিন আবার রেখে দেওয়া হয়, বস আপনি কিছুদিন থাকেন, আম, যেহেতু এখনো নতুন গভর্নর জেনারেল নিয়োগ দেওয়া পর্যন্ত আপনি কিছুদিন থেকে যান। যেরকম এখনকার যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, উনি কিন্তু কি এখনো প্রেসিডেন্ট হিসেবে রয়ে গেছে কিন্তু, তাই না? শাহাবুদ্দিন চুপ্পু উনি খুবই মানকে চিপে আছে। বাচ্চাটাকে দেখলে আমার খুবই আফসোস লাগে। ওনাকে দেখলে আমার কেমন যেন হাজবেন্ড হাজবেন্ড মনে হয়। প্রতিটা ফ্যামিলিতে, সংসারে কিন্তু হাজবেন্ডদের তোমার রোল কিন্তু ওরকমই, শাহাবুদ্দিন চুপ্পুর মতো কোনো কথাবার্তা বলতে পারে না, কিছু বলতে পারে না, হ্যাঁ? তোমার সব দায়িত্ব তাকে পালন করতে হবে। দায়িত্ব পালন করতে গেলে তুমি তো আসলে সময় দিতে পারবে না। সময় যখন দিতে পারবে না, তখন হচ্ছে যে সে হয়ে যাবে খুবই অপরাধী। এটা আসলে খুবই আমার ছেলেদের জীবনে একটা বড় রকমের কি বলবো, খুব স্যাড স্টোরি। প্রতিটা হাজবেন্ডই আসলে একজন ব্যর্থ মানুষ। প্রতিটা সংসারে সব হাজবেন্ডই ব্যর্থ, কারণ তাকে এত দায়িত্ব পালন করতে হয়। ওই দায়িত্ব পালন করতে গিয়ে সে আর কাউকে টাইম দিতে পারে না, সন্তানকে পারে না, স্ত্রীকে পারে না, কাউকে দিতে পারে না টাইম। টাইম যদি দিতে পারে না, সে সবার কাছে খুব খারাপ ব্যক্তি হয়ে যায়। ব্যর্থ মানুষ হিসেবে সে পর্যবসিত হয়। এতক্ষণ যা বললাম আমরা একটু রিভিউ করে আসি। বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ রাজা ছিলেন এডওয়ার্ড সাহেব। বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটিশ রাজা কে ছিলেন বলো, কমেন্টে লিখো। ম্যাডানো 43 ব্যাকগ্রাউন্ডটা আমাদের 46-এর রেকর্ডে দেখো, রেগুলার ব্যাচের রেকর্ডে মেবি ছিল এটা। নাহলে আমি যে ডিটেলস সেশন নিব গল্পের মতো, সে গল্পের মধ্যে বলবো এটা। হ্যাঁ, খুবই দুঃখজনক, মানে খুবই আবেগঘন একটা ঘটনা আছে। আজকে এগুলো বলবো না, আজকে শুধু প্রিলির জন্য তথ্য মুখস্থ করবো। আজকে আমরা এখানে কোনো ঘটনা, ইনসিডেন্ট কিছুই বলবো না, শুধু বঙ্গভঙ্গ নিয়ে আমরা অনেক কিছু বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, সামনে তোমরা ওগুলো তো আমাদের লিখিত বেসে স্টুডেন্টরা আসবে সেগুলোর মধ্যে। কারণ আমি মনে করি যে এগুলো জানা ছাড়া সামনে ক্যাডার হওয়াটা difficult হয়ে যাবে। থ্যাংক ইউ। জর্জ পঞ্চম, জর্জ জর্জ ফিফথ। বঙ্গভঙ্গকে সম্মান জানানো পূর্ব বাংলার প্রথম মুসলিম নেতা ছিলেন নবাব সলিমুল্লাহ। আমরা জানি সলিমুল্লাহ ছিলেন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। এখন একটু কমেন্টে লিখে বলে মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিল? মুসলিম লীগের প্রথম সভাপতি ছিল আগা মোহাম্মদ খান ছিল। ওকে। মুসলিম লীগের প্রথম অধিবেশন কোথায় হয়? ঢাকায় আর করাচি? আমরা জানি মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় 1906 সালে, প্রথম অধিবেশন 7 সালে, প্রতিষ্ঠা হয় ঢাকায়, অধিবেশন হয় করাচিতে।
এটা প্রতিষ্ঠা হওয়ার সময় তখন এখানে একটা সম্মেলন চলতেছিল, এখানে শিক্ষা সম্মেলন চলতেছিল, সেই শিক্ষা সম্মেলনে এরকম একটা প্রতিষ্ঠান গঠন করার জন্য উদ্যোগ নেওয়া হয়। বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী চেতনা ঘটায় সর্বভারতীয় কংগ্রেস। এখন বলো স্বদেশী আন্দোলনে, আমরা জানি স্বদেশী আন্দোলনে দুটা এখানে মেইন ঘটনা ছিল, একটা ছিল বয়কট, একটা ছিল এখানের মধ্যে দেশি পণ্য ব্যবহার করতে হবে। মারোয়ারি ব্যবসায়ীদের কারণে, অবাঙালিদের কারণে, বা গ্রাম বাংলা ব্যবসায়ীরা যেহেতু এটার সাথে ইনভলভ হয় না, সেজন্য এটা ব্যর্থ হয়। এখন বলো স্বদেশী আন্দোলনের পক্ষে দুটা পত্রিকার নাম বলো, একটা বা দুইটা, যেটা মনে আছে। স্বদেশী আন্দোলনের পক্ষে পত্রিকার নাম বলো। স্বদেশী আন্দোলনের পক্ষে অনেকগুলো পত্রিকা ছিল, তার মধ্যে আমরা দুটা গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল, যুগান্তর এবং সন্ধ্যা। যুগান্তর এবং সন্ধ্যা বেঙ্গলি ছিল, রাইট। অমৃত বাজার, হ্যাঁ, অনেকগুলো তোমরা বলতে পারতেছো। যুগান্তর এবং সন্ধ্যা দুটো গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল। স্বদেশী আন্দোলনে অনেকগুলো সমিতি ছিল, তার মধ্যে আমরা দুটো সমিতি, একটা কলকাতা, একটা ঢাকায়। তো ঢাকায় যদি হয়, কলকাতা যদি হয় যুগান্তর, ঢাকায় তাহলে কি? কলকাতা যদি হয় যুগান্তর, ঢাকায় তাহলে কি? ঢাকা ছিল অনুশীলন, ঢাকা ছিল অনুশীলন, কলকাতা ছিল যুগান্তর। এখানে বরিশালও ছিল, অনেক জায়গায় ছিল, হ্যাঁ। আমরা শুধু গুরুত্বপূর্ণ দুইটা লোকেশনে নিয়ে আসছি এখানে পরীক্ষার মধ্যে যেগুলো। ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় কত সালে? এই সালটা খুব গুরুত্বপূর্ণ না, তারপরও দেখি মনে আছে কিনা, যদি ক্রোনোলজি যদি আমরা মনে রাখতে পারি। 1908 সালে। বঙ্গভঙ্গ নিয়ে কংগ্রেস যে আন্দোলন শুরু করে, তার প্রেক্ষাপটে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয় কয় তারিখে? বঙ্গভঙ্গ রদ হয় কয় তারিখে? 12/12, রাইট, 12/12। বঙ্গভঙ্গ হয় 1905 সালের কত অক্টোবর? কত অক্টোবর? 16 অক্টোবর। 16 অক্টোবর। আমি মনে মনে প্রার্থনা করি যে পিএসসি তে আমাদের এমন স্মার্ট এক্সামিনার আসুক, যারা এসব সালমাল পরীক্ষা যাতে না দেয়। তবে জানেন না এটা হবে কিনা, এরকম স্মার্ট এক্সামিনার আসুক যাতে এরকম সাল তারিখ এগুলো যাতে পরীক্ষা না দেয়। হ্যাঁ, কারণ এরকম সাল তারিখ দিয়ে একটা দেশের ক্যাডার সার্ভিসে লোক নিয়োগ করা, এটা খুবই রুড, তাই না? এটা খুবই রুড একটা ব্যাপার এটা। যে তাহলে আমার মতো লোকজন তো এখানের মধ্যে তোমার হচ্ছে যে কেমনে ক্যাডার হয়ে গেছে, আল্লাহ আল্লাহ জানে। তোমার তখন মনে একটু টুকটাক মনে রাখতে পারতাম, মনে হয় এখন একদমই মনে রাখতে পারি না। যারা সাল মুখস্থ করতে পারে না, এটা তো তার দোষ না কোনো, সেটা অ্যানালাইসিস করতে পারলে হয়েছে। তা আমি দোয়া করি যাতে এরকম এক্সামিনার যাতে আসে পিএসসি তে, আল্লাহ পাক যাতে রহমত করে একটু, এরকম বোকাচোদা এক্সামিনার যাতে না আসে, তারা সাল দেয় পরীক্ষার মধ্যে, তারিখ দেয় পরীক্ষার মধ্যে, এটাই দিয়ে যে কি যে তারা সামিল করে আল্লাহ জানে। এরপরে আসো আমরা আমাদের লর্ড মিন্টুর পরে, এখানে আমাদের একজন গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে যে লর্ড আসছে, তার নাম লর্ড হার্ডিন, যে বঙ্গভঙ্গ রদ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নাথান কমিশন গঠন করে। এখন কমেন্টে লিখে ফেলো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কার আমলে? ওই লর্ডের নাম কি? ওই লর্ডের নাম কি? ওই লর্ডের নাম হচ্ছে লর্ড রিডিং। ওই নামের লোক কাজে মিলে আছে, তাই না? নামও রিডিং। সে আমাদের যাতে রিডিং করতে পারি ভালো করে, ওই জন্য হচ্ছে যে সে আমাদের ইউনিভার্সিটি বানিয়ে দিছে। নেমেসিস কে লিখছে? আমরা জানি যে 1943 সালে যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়, তার প্রেক্ষাপটে অনেকগুলো উপন্যাস ছিল, অনেকগুলো নাটক ছিল। গুরুত্বপূর্ণ নাটকগুলোর মধ্যে আমরা দুটো নাটক পড়ছি, একটা হচ্ছে নেমেসিস নুরুল মোমেন, একটা ছেড়াতার তুলসী লাহিড়ীর। আর এখানে চলচ্চিত্র সিনেমার মধ্যে একটা আকালের সন্ধানে মৃণাল সেন, আর একটা অশনি সংকেত, পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। আর ম্যাডানা 43 জয়নুল আবেদিনের একটা চিত্রকর্ম। মাউন্ট ব্যাটেন ছিলেন শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তো স্বাধীনতা পাওয়ার জন্য তো আন্দোলন করতে হবে, রাইট? আমরা আগে একটা আন্দোলন পড়ছিলাম সিপাহী বিপ্লব, এটা ছাড়া তেমন আন্দোলন পড়ি নাই। আজকে চলো আমরা খুব উল্লেখযোগ্য আন্দোলনগুলো একটু পড়ি। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এখানের মধ্যে টাইম লাইনটা দেখবা, 1760 থেকে 1800, তার মানে 18 শতকের মাঝামাঝি থেকে শুরু হয়েছে। 1700 প্লাস, 1701 মানে 18 শতক, হ্যাঁ। 18 শতকের মাঝামাঝি থেকে শুরু হলো ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির হচ্ছে মুসলিমরা, মুসলিম, এখানে সন্ন্যাসী হলো হিন্দু। কি করে তারা? হচ্ছে যে তারা সংসার ধর্ম পরিত্যাগ করে, তারা হচ্ছে যে বিভিন্ন এলাকায় যায়, তারা কোনো পেশা অবলম্বন করে না, তারা মানুষ তাদেরকে বিভিন্নভাবে মানুষ নেক নিয়তে তাদের মনের আশা পূর্ণ হওয়ার জন্য ফকির সন্ন্যাসীদেরকে হেল্প করে। হ্যাঁ, এরা পুরো ভারতে তারা হচ্ছে যে অবাধে তারা চলাফেরা করতে পারে।
ইংরেজরা এসে তাদের এই অবাধে চলাফেরা তারা বিধিনিষেধ আরোপ করলো, এবং এটা ফকির সন্ন্যাসী, এটা খুব স্বাভাবিকভাবে তারা এটা নিতে পারলো না, এবং এই ফকির সন্ন্যাসীরা একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো। ফকির বিদ্রোহের নেতা ছিলেন মজনু শাহ, আর সন্ন্যাসীদের নেতা ছিলেন ভবানী পাঠক। ভবানী পাঠকের একজন সহযোগী ছিলেন, সহ সমন্বয়ক আর কি, ওনার নাম হচ্ছে দেবী চৌধুরানী। আমাদের বাংলায় পাগলপন্থীরাও কিন্তু খুব সমসাময়িক। পাগলপন্থীরা কি করত? পাগলপন্থীরা যেটি শুরু করছে, জমিদারেরা যখন খাজনার জন্য অনেক বেশি চাপ দেওয়া শুরু করছে এবং অত্যাচার করা শুরু করছে, পাগলপন্থীরা বলল যে আমরা কেন তোমাকে এত খাজনা দিব? এই জমি তো হচ্ছে যে এটা আল্লাহ পাকের জমি, আমি তোমার এত খাজনা আমি কেন দিব তোমাকে? তোমার কোনো খাজনা আমি দিব না, এটা আমি চাষবাস করব, এটা আমরা এখানের মধ্যে শাসন কায়েম করব। এই পাগলপন্থীদের চিন্তা ভাবনার সাথে আমরা মিল পাবো সামনে, আমরা যখন আহ সামনে যখন আমরা ফরাজি আন্দোলন, সেখানে দুই মেয়েকে আমরা এদের কথাবার্তা বলতে দেখব। ভারতবর্ষে এখন আমরা পাগলপন্থীর মাজার শুনতে পাই। পাগলপন্থী ওরাও কিন্তু প্রথমে জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, এবং পরে তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে, তবে ওরা কিন্তু টিকতে পারে না যদিও। বাট এই বিদ্রোহগুলো কিন্তু মানুষের মনে সাহস যোগায় যে আমরা চাইলেই এরকম বিদ্রোহ করতে পারি। এর মধ্যে হলো চাকমা বিদ্রোহ। চাকমারা শুরু থেকেই তারা হচ্ছে যখন মুঘল আমলেও তারা তাদের মতো করে খাজনা, তাদের মতো করে ট্যাক্স দিত, নির্দিষ্ট কোনো এখানে বিধিনিষেধ ছিল না। কিন্তু কোম্পানি আইসা এখানের মধ্যে নিয়ম করে দিল আমাদেরকে এত টাকা খাজনা দিতে হবে, এবং খাজনা দেওয়ার জন্য তারা কিছু ফরিয়া নিয়োগ করলো, দালাল নিয়োগ করলো। তখন চাকমারা তুলো উৎপাদন করত, আর তুলা তখন ওখানে ছিল বিনিময় প্রথা। বিনিময় প্রথাটা কি ছিল? এখানে 1 মণ তুলার বিনিময়ে সে হয়তো 1 মণ লবণ কিনতে পারবে, বা 1 কেজি তুলার বিনিময়ে 1 কেজি লবণ কিনতে পারবে। এখন লবণের চেয়ে তুলা অনেক দামি, এখান দিয়ে তারা ঢুকে যেত। এই ঠকে গিয়ে এখানে কোম্পানির দালালরা তারা যে তুলা কালেক্ট করতে, তুলাগুলো আবার ওরা আবার ওপেন মার্কেটে সেল করতো। তার ফলে তুলার দাম আরো কমে গেল, চাকমারা এই দিক দিয়ে আরো ক্ষতিগ্রস্ত হলো। এবং অতিরিক্ত খাজনার জন্য যখন কোম্পানির লোকজন যখন চাকমাদেরকে পেন দেওয়া শুরু করলো, তখন তারা জোয়ান বক্সকার নেতৃত্বে তারা বিদ্রোহ করলো। আমি খুব ছোট করে দুলিয়ানি বললাম, এগুলো সামনে আমরা ইনশাল্লাহ আরো পড়াবো। চাকমা বা কার্পাস বিদ্রোহ নেতা জোয়ান বক্স, এবং যিনি ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের পতাকা ওড়ানো নেতা। আমরা পরের শতকে চলে আসবো, আমরা 1831 সালে চলে আসবো। আমরা এখানে আমরা একজন ভীষণ সাহসী মানুষকে দেখব, যার প্রকৃত নাম মীর নিসার। তিনি নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন। উনি তো জানতো যে কেল্লা দিয়ে তো ইংরেজদের থামানো যাবে না, উনি জানতো উনি, কিন্তু এরপর কেন নির্মাণ করছে? কারণ এই সাহস, এটা রুখে দাঁড়ানো। জানতো যে উনি পারবেন না, কিন্তু এই সাহসটা যে করলো, এই সাহসটা পরবর্তীতে সংক্রমিত হয়েছে সবার মধ্যেই। তিতুমির 1831 সালে, সালটা গুরুত্বপূর্ণ, নারিকেলবাড়িয়া থেকে প্রথম বিদ্রোহ করে। মেজর স্কটের কামানের সামনে উনি পারেন নাই, এবং মেজর স্কট নেতৃত্বে ইংরেজ বাহিনী 1831 সালে তিতুমিরকে পরাজিত করেন, এবং কামান ও গোলাগুলিতে বাঁশের কেল্লা ধ্বংস হয়। ফরাইজি আন্দোলন, এই আন্দোলন শুরু করেন হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহর ওনার কিছু চিন্তা ভাবনা ছিল। উনি বলেন যে ভারতবর্ষ হচ্ছে যে দারুল হাব বা বিধর্মী দেশ, কোথাও হচ্ছে যে যুদ্ধরত দেশ, কোথাও এই টার্মটা আসছে যুদ্ধরত দেশ। হাজী শরীয়তুল্লাহ ওনার হচ্ছে যে কামান যেখান থেকে গোলা ছুড়ে, ওনার জন্ম হচ্ছে মাদারীপুরে, এবং ফরাজি আন্দোলনের কেন্দ্রভূমি ছিল ফরিদপুরে। হাজী শরীয়তুল্লাহ বলেন যেহেতু ভারতের মুসলমানরা ইংরেজদের আন্ডারে, সুতরাং এখানে মুসলিমরা শুধুমাত্র তাদের উপরে যে তাদের ইমানের দায়িত্ব হলো যেটা ফরজ, শুধু তারা ফরজটা পালন করবে। সে ফরজ থেকে আসছে ফরাইজি আন্দোলন। এটা প্রথমে একটা ধর্মীয় আন্দোলন ছিল, সে ধর্মীয় আন্দোলনের পরে এটা একটা বিপ্লবী আন্দোলনে রূপ নেয়। ওনার ছেলে মূলত ফরাইজি আন্দোলনকে উনি রাজনৈতিক রূপ দেন। এখন যেরকম বাংলাদেশে হেফাজত ইসলামের যে আন্দোলনটা, এটা ছিল পিউরলি ধর্মীয় একটা আন্দোলন। 1910 সালে বাংলাদেশে ব্লগারদের নেতৃত্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে ভয়ঙ্কর রকমের বিশ্রীভাবে আন্দোলন, আক্রমণ শুরু হয় 1910, 11, 12। এটা তোমার
মুসলমানদেরকে খুবই আহত করে, সরকারের নিষ্ক্রিয়তা আহত করে। কিছু ব্লগ ছিল তখন, সামোয়ারিন ব্লগ, মুক্তমনা ব্লগের নেতৃত্বে, এবং ওই ব্লগিং কেন্দ্র করেই হেফাজত ইসলামের তোমার হচ্ছে যে আবির্ভাব হয় পিওর ধর্মীয় হিসেবে। কিন্তু পরবর্তীতে তাদের উপর দমন নিপীড়ন এটা রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। এই ফরাজি আন্দোলনও কিন্তু সিমিলার না, কিন্তু এটার তোমার হচ্ছে যে কোর্সটা সেম। প্রথমে ছিল ধর্মীয় আন্দোলন, পর হলো রাজনৈতিক আন্দোলন। হ্যাঁ, 10, 11, 12 3 বছরে ছিল তোমার, খুবই ভয়ঙ্কর ছিল তখন। এবং দুদু মিয়া বলেন, জমি থেকে খাজনা দেয় আল্লাহর আইনের পরিপন্থী। নীল বিদ্রোহ এটা হচ্ছে এরপরে গুরুত্বপূর্ণ একটা আন্দোলন। এইখানে তোমার হচ্ছে যে একটা সাল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুঙ্গ কখন ওঠে 1860 সালে। তবে নীল চাষ শুরু হয় আরো আগে। তোমরা জানো নীল কি জন্য লাগে? বস্ত্রের রঞ্জক হিসাবে, যে তোমার হচ্ছে যে ইন্ডিগো বা নীল, এটা চাষ করা হইতো, রঙ হিসেবে ইউজ করা হইতো এটা। তো এই নীল চাষ এটা করলে অসুবিধা যেটা ছিল, এটা করাটা লাভজনক ছিল, কিন্তু এটা চাষ করলে ওই জমিতে ফসল আর উৎপাদন হতো না। ইংরেজরা, কোম্পানিরা এখানে কৃষকদের বাধ্য করে যাতে তারা নীল চাষ করে, এবং তারা ভয়ঙ্কর অত্যাচার করতো, যে নীল চাষ তোমার হচ্ছে যদি না করে, এবং প্রাপ্য মজুরি তাদের দেওয়া হতো না। এর ফলে তোমার নীল চাষিরা বিদ্রোহ শুরু করে। নীল বিদ্রোহ তুঙ্গ উঠে 1860 সালে। নীল বিদ্রোহের প্রবাদ পুরুষ ছিল সর্দার বিশ্বনাথ। রিলিজন ছাড়া কোন নেশন আছে কিনা, এই ক্লাস শেষে করো, টাইম পেলে আনসার দেওয়ার ট্রাই করবো। পৃথিবীতে আছে তোমার হচ্ছে যে তোমার এরকম নেশন আছে পরে। ইংরেজ সরকার 1860 সালে নীল কমিশন গঠন করে নীল চাষকে বলে যে যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা নাই সে করবে না। নীল চাষকে ইচ্ছাধীন বলে ঘোষণা করে। এখন এই যে নীল চাষের ব্যাপারে ইংরেজ সরকার জানতে পারছে কিভাবে? ওরা জানছে সাহিত্যিকদের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে। প্রবাদ পুরুষ মানে হচ্ছে যে সমন্বয়ক। প্রবাদ পুরুষ মানে হচ্ছে যে সে আহ, তোমার হচ্ছে যে অগ্রদূত, ফ্রন্ট লাইনার, ভ্যানগার্ড। সে ছিল ভ্যানগার্ড, হ্যাঁ। তো কেমনে জানে ইংলিশ সরকার? তারা জানতে পারলো নাটকের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, এবং সিভিল সোসাইটির ভয়েস রেজ করার মাধ্যমে। আর 1962 সালে নীল বিদ্রোহের অবসান ঘটে। এখানে সাল একটা মনে রাখলে হবে, সেটা হচ্ছে 1860 সাল ছিল নীল বিদ্রোহের তুঙ্গে। 1860 এটা ছিল নীল বিদ্রোহের যখন সর্বোচ্চ অবস্থা যখন বিরাজ করতেছে। তো এই যে নীলকরদের যে অত্যাচার, সে অত্যাচার কাহিনী অবলম্বনে দীনবন্ধু মিত্র একটা লিখেন, সে নাটকের নাম হলো নীল দর্পণ। এই নীল দর্পণ নাটকটা প্রথম প্রকাশিত হয় ঢাকার বাংলা প্রেস থেকে। এই নাটকটা মঞ্চায়িত হওয়ার সময় অভিনয় দেখে মঞ্চে জুতো ছুঁড়ো মারেন বিদ্যাসাগর। আর মাইকেল মধুসূদন দত্ত, উনি এই নাটকটাকে আর নেটিভ ছদ্মনামে ইংরেজিতে অনুবাদ করেন। ইংরেজি অনুবাদের নাম ইন্ডিগো প্লান্টিং মিরর। কারণ ওইখানে লন্ডনে, ওখানে তো ওরা তো আর বাংলা নাটক বুঝে না। তাহলে মাইকেল মধুসূদন দত্তের অনুবাদকৃত নাটকটা দেখে তারা বুঝতে পারে এখানে নীলকররা চাষিদের উপরে কি পরিমাণ অত্যাচার করতেছে, এবং এরপরে মূলত সরকার থেকে আইন করে নীল চাষ নিষিদ্ধ করে দেওয়া হয়। খিলাফত আন্দোলন এটা হচ্ছে যে 1919 থেকে 1924। তোমরা জানো যে 1918 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, তখন প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু ব্রিটিশরা এখানে, ব্রিটিশরা ছিল যে এখানকার শাসক। তাহলে এখানে মুসলিমরা ছিল তাদের প্রজা। এখন এখানকার প্রজাদের সাপোর্ট তার দরকার, কিন্তু এখানকার মুসলিম প্রজারা খলিফা মানত হচ্ছে যে তুরস্কের যে সুলতান, ওসমানীয় খেলাফতের যে সুলতান, তাকে নিজেদের সুলতান মনে করত। এখন তুরস্ক ছিল কিন্তু তখন অক্ষশক্তি, যেহেতু ব্রিটিশ এবং তুরস্ক দুই দলে ছিল। তাহলে ভারতীয় মুসলমানরা পড়ে গেল বিপাকে। একটা তাদের সরকার হচ্ছে ব্রিটিশ, বা তাদের খলিফা হচ্ছে আবার তুরস্কের, এবং উল্টা পক্ষে। তখন ব্রিটিশরা মুসলমানদের খুশি করার জন্য, যে তাদের সাপোর্ট দরকার হবে, খুশি করার জন্য কথা দিল যে বিশ্বযুদ্ধ শেষে তুরস্কের কোনো ক্ষতি করা হবে না, এবং খেলাফত অক্ষুণ্ণ রাখা হবে। কিন্তু শেষে বিশ্বযুদ্ধ শেষে তখন ব্রিটিশরা কিন্তু কথাটা রাখে নাই। তখন তুরস্ক তুরস্ক
যে মানে উসমানীয় তুরস্ক না সরি ওসমানীয় খেলাফত তুরস্ক না, তুরস্ক তো হচ্ছে যে উসমানীয় খেলাফতের একটা অংশ নিয়ে পরে তুরস্ক মানে তুর্কি জাতি মিলে ওরা তুরস্ক গঠন করছে। তো ওসমানী খেলাফত ভাঙার কথা ছিল না, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে জিতে তখন ফ্রান্স এক খাবলা, ব্রিটিশ এক খাবলা, আমেরিকা এক খাবলা, সবাই সবার খাবলা নেয়ার জন্য সবাই হচ্ছে যে চলে আসলো। তখন মুসলমানরা কিন্তু খুবই মর্মাহত হলো। এখন খেলাফত রক্ষার জন্য মুসলমানরা এই উপমহাদেশে আন্দোলন শুরু করলো। নেতৃত্ব দেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ আলী। যে আন্দোলনটা মাথায় রেখো, কিন্তু আমরা কিছুক্ষণ পরে এই খেলাফত আন্দোলনের সাথে মহাত্মা গান্ধীর আন্দোলনের সাথে কিন্তু আমরা তখন একলগে করে দিব দুইটা। হ্যাঁ, একটু মাথায় রেখো যে খেলাফত আন্দোলন কখন হয়েছিল, টাইমলাইনটা একটু মাথায় রেখো হালকা করে। আর খেলাফত আন্দোলন কেন অফ হয়ে যায়? পুরুষকে কামাল আতাতুর্ক উনি এসে উনি খেলাফত সিস্টেমটা নিষিদ্ধ করে দেন। তাহলে এখানে আন্দোলনের প্রয়োজনীয়তা হারাই গেল। আমরা 1919 সালে আমরা একটা গুরুত্বপূর্ণ ঘটনা পাবো, সেটা হচ্ছে ব্রিটিশ সরকার তারা যাতে এখানে ওদের বিরুদ্ধে কোনো কথা বললে, কোনো কিছু প্রচার করলে, সরকার বিরোধী কোনো কিছু যে প্রচার যদি করে, তাহলে তাকে গ্রেফতার করার জন্য একজন প্রশ্ন করছে যে খেলাফত কি। খেলাফত হচ্ছে যে পুরো মুসলিম বিশ্বের মুসলিমরা বিশ্বাস করে যে মুসলমানরা পুরো পুরো বিশ্বের মুসলমানরা একটা জাতি, একটা কওম। মুসলমানদের একজন শাসক থাকবে, সেই শাসকরা বলা হয় খলিফা। পুরো মুসলিম বিশ্ব সেই খলিফার ইনস্ট্রাকশন ফলো করবে। হ্যাঁ, পুরো মুসলিম বিশ্বের সব মুসলিম হচ্ছে সেই খলিফার ইনস্ট্রাকশন ফলো করবে। ওকে। এবং ওই খলিফার পরে আরেকজন খলিফা হবে, সেটা হচ্ছে যে তোমার ধর্মীয় বিধান অনুযায়ী আমরা যেরকম তোমার ইলেকশন করি, সেই ইলেকশনের ওই না। তবে এইটা নিয়ে আবার ভিন্ন থিঙ্কিং আছে, যে তখন ইসলামের প্রথম যে চার খলিফা ছিলেন তাদের যে নিয়োগটা হচ্ছে যে অনেকে বলেন যে এইটা গণতান্ত্রিক ওয়েতে ছিল। গণতন্ত্র একটা তোমার হচ্ছে যে মানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে তারা খলিফা ছিল। এই মতামত ছিল যে এখানে তোমার যে এবং যে যে ঘটনা আমার মুসলমানদের মধ্যে প্রধান যে দুটা ভাগ, শিয়া এবং সুন্নি। হ্যাঁ, শিয়া এবং সুন্নি যে দুটা ভাগটা কিন্তু ক্ষেত্রের ঘটনাকে কেন্দ্র করে তোমার হচ্ছে যে হয়ে যায়। হ্যাঁ, তোমার হচ্ছে যে শিয়ারা যেটা বিশ্বাস করে যে তোমার হচ্ছে যে তোমার এটা ব্লাড রিলেশন মেনটেন করবে, ইমাম মেনটেন করবে, তাই না? তোমার একজনের পর আরেকজন ইমাম হবে। তো ওই ঘটনার আচ্ছা একদিন সময় পেলে ওই জিনিসটা পড়াবো, শিয়া কিভাবে আলাদা হয়েছে, যেটা আমরা আরেকদিন সময় পেলে পড়াবো। আজকে আমি ওইদিকে গেলে আমি খেয়ে হারাই যাবো, আমি আবার মেইন আলোচনা থেকে সরে যাবো। হ্যাঁ, ঠিক আছে, সরি, আমি আরেকদিন আলোচনা করবো এটা। আজকে থেকে আবার অন্য দিকে চলে যাবো পরে। তো ব্রিটিশদের বিরুদ্ধে কোন রকম প্রচার কাজ, সরকার বিরোধী কোনো কিছু যদি করে, যাতে করে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়, বাড়ি তল্লাশি করা যায়, সন্দেহভাজনকে সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিচার কার্য করা যায়, সংবাদপত্রের কণ্ঠরোধ করা যায়, মুক্তির জন্য অর্থদণ্ড দেওয়া যায়, এবং আপিলও করতে পারবে না, আপিলের উপর নিষেধাজ্ঞা। এই ধরনের ব্যাপার স্যাপার রেখে একটা আইন পাশ করে শেখ হাসিনা, যেটার নাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এটা শেখ হাসিনা না, এটা আরো 100 আগে এটা করছিল ব্রিটিশরা। এটার নাম ছিল রাওলাট আইন। রাওলাট আইন যেটা ছিল একটা ভালো আইন, যেটা পাশ হয় 1919 সালে। আমি হঠাৎ করে আবার 2019 সালে চলে আসছিলাম। 1919 সালে এটা রাওলাট আইন এটা। এবং এই আইনটা কেন করে? যাতে করে মানুষ কোনো প্রকার আন্দোলন করতে না পারে, মানে যাতে কোনো কথাবার্তা বলতে না পারে, সরকার বিরোধী কোনো আন্দোলন যাতে করতে পারে। আবার তবে সাম্প্রদায়িক দ্বন্দ্ব মোকাবেলা করতে পারবে তারা চাইলে এই ধরনের আইন দিয়ে। এই আইনের প্রতিবাদে এই আইনের প্রতিবাদে এই আইনের প্রতিবাদে তখন মানুষজন এক হইল 1919 সালে। দুঃখজনকভাবে সেই জায়গার মধ্যে জেনারেল ডায়ারের নির্দেশে গুলি চালানো হয়। প্লেসের নাম ছিল জালিয়ানওয়ালাবাগ। এই জালিয়ানওয়ালাবাগে ভারতীয় নাগরিকরা একত্রিত হয় রাওলাট আইনের পরিপ্রেক্ষিতে। আর প্লেসটা ছিল পাঞ্জাবের অমৃতসরে। সালটা মনে রাখবা, শুধু 1919 নট তারিখ, শুধু সালটা। আর গুলি চালানোর নির্দেশ দেয় জেনারেল ডায়ার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি পরিত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে। অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর, যেহেতু উনি জমিদার ছিলেন, এক ধরনের মতামত হচ্ছে যে উনি ব্রিটিশদেরকে
খুশি করে চলার চেষ্টা করতেন। উনি হচ্ছে ওদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। আমরা এই কথার পুরোপুরি সত্যতা আমরা খুঁজে পাবো না। আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিভিন্ন সময় আন্দোলন করতে আমরা দেখব। তাহলে উনি ওনার নাইট উপাধি পরিত্যাগ করা এটাও কিন্তু আহ, যেহেতু উনি নোবেল লরিয়েট, ওনার একটা উপাধি বর্জন করা কিন্তু এটা এটাও এক ধরনের আন্দোলন ওনার ওনার অবস্থান থেকে। আমরা এখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সাথে কানেক্টেড আরেকটা আন্দোলন দেখব, অসহযোগ আন্দোলন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটা আন্দোলন শুরু হয়, যে আন্দোলনের নাম অসহযোগ আন্দোলন। এটা শুরু হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1920 থেকে 1922 সাল পর্যন্ত এই আন্দোলনটা চলে। অসহযোগ মানে হচ্ছে আমরা ওদের কোনো কাজ কামে আমরা ওদেরকে সহযোগিতা করব না। এটা ছিল অসহযোগ আন্দোলন। সরকারি কোনো কর্মকাণ্ডে কোনো কিছুতে কোনো সহায়তা করব না, ট্যাক্স ম্যাক্স দিব না। বঙ্গভঙ্গের পর হিন্দু মুসলিমের মধ্যে যে ধরনের সাম্প্রদায়িক তোমার ভুল বোঝাবুঝি শুরু হইলো, যে ধরনের দাঙ্গা শুরু হইলো, এটা উপলব্ধি করতে পেরেছিলেন কিছু নেতা, কিছু মুসলিম নেতা, কিছু হিন্দু নেতা। এবং তারা বুঝতে পারলেন যে এখানে যদি হিন্দু মুসলিমদের মধ্যে যদি সমস্যা যদি সমাধান করা না যায়, তাহলে এখান থেকে ব্রিটিশদের হটানো যাবে না। তার মধ্যে এরকম একজন নেতা ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওনার দলের নাম ছিল স্বরাজ দল। তাহলে স্বরাজ দলের নেতা চিত্তরঞ্জন দাস উপমহাদেশের রাজনীতি হিন্দু মুসলমান সমস্যা প্রথম 1900 গভীরভাবে উপলব্ধি করে একটা চুক্তি করে। চুক্তির নাম হচ্ছে বেঙ্গল প্যাক্ট 1923। এটা সিআর দাস ফর্মুলা নামেও পরিচিত, যেখানে স্বরাজ পার্টি মুসলমানদের একাংশ এখানে সাইন করে। এবং এই বেঙ্গল প্যাক্টের মাধ্যমে ওনারা চেষ্টা করছিল যে হিন্দু মুসলিমরা নিজেরা মারামারি করবে না, নিজেরা মারামারি না করে তারা মিলেমিশে আন্দোলন করবে, আন্দোলন করে তারা ব্রিটিশদেরকে এখান থেকে হটাই দিবে। 1930 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেটা ছিল যে ব্রিটিশরা ওরা 1929 সালে, এর সাল মুখস্থ করতে হবে না, 1929 সাল মুখস্থ করা লাগবে না, 1929 সালে ভাইসরয় আরউইন উনি ভারতকে ডোমিনিয়ন ঘোষণা করতে চান। ডোমিনিয়ন মানে হচ্ছে ভারতবর্ষ স্বায়ত্তশাসিত থাকবে, কিন্তু সংবিধান থাকবে কিন্তু ব্রিটিশ সংবিধান। ওরা ব্রিটিশ রানীকে কিন্তু বা রাজাকে রাজা মানবে। এটা হলো ডোমিনিয়ন, নিজেদের কোনো সংবিধান থাকবে না। মহাত্মা গান্ধীরা মানেন নাই। মহাত্মা গান্ধী 1930 সালে এই আইন অমান্য আন্দোলন শুরু করে। কোনো ওদের তৈরি কোনো আইন কানুন কোনো কিছুই মানা হবে না। তাইলে আমরা যে আন্দোলনগুলো আস্তে আস্তে যাচ্ছি, শুরু করছিলাম আমরা হচ্ছে যে একদম পিছন থেকে শুরু করছিলাম, ফকির সন্ন্যাসী বিদ্রোহ দিয়ে শুরু করছি। তারপরে চাকমা বিদ্রোহে আসছি, তারপর আসছে বাসকেল্লা বিদ্রোহে, এরপর আমরা আসছি ফরাইজি আন্দোলনে, এরপরে আসছি আমরা হচ্ছে নীল বিদ্রোহে, এরপর আমরা আসছি খেলাফত আন্দোলনে, এরপর আমরা হচ্ছে যে রাওলাট আইন বা কালো আইনে পড়লাম, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড পড়লাম। আমরা এই ঘটনাগুলো আবার আসবো, কিন্তু আবার আবার আমাদের মধ্যে এগুলোর মধ্যে কানেকশন করাতে হবে। জাস্ট এখন একটু আমরা দেখে যাচ্ছি, এগুলো আমরা আবার আসতে হবে ব্যাকগ্রাউন্ডে। এরপর আমরা অসহযোগ আন্দোলন দেখলাম, যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই আন্দোলন গঠিত হয়। পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে কোনটা হয়েছে বা কোন আন্দোলন আগে পরে হয়েছে। জালিয়ানওয়ালাবাগ আগে হয়েছে, এরপরে অসহযোগ হয়েছে। বেঙ্গল প্যাক্ট, হিন্দু মুসলিমদের মধ্যে ঝামেলা যাতে মিটে যায়, বেঙ্গল প্যাক্ট করা হয়। চিত্তরঞ্জন দাস এই ফর্মুলা দেন। আইন অমান্য অমান্য আন্দোলন 1930 সালে, কোনো আন্দোলন তো খুব একটা কাজ হচ্ছে না, কোন আন্দোলন খুব একটা কাজ হচ্ছে না। ব্রিটিশরা হচ্ছে যে কথা শুনতেছে না, মারপিট দিচ্ছে। এরপরে মহাত্মা গান্ধী বললো আমরা ভালোবাসা দিয়ে ওদেরকে আমরা হচ্ছে যে ভালো করে ফেলবো। আমরা আহ, তোমরা দেখবা যে তোমাদের হচ্ছে যে আম, উম, এলাকার সবচেয়ে দুষ্ট ছেলে যেটা, সবচেয়ে তোমার হচ্ছে একটা গুন্ডা প্রকৃতির ছেলে, ওর গার্লফ্রেন্ড সবচেয়ে সুন্দরী। অনেকে খেয়াল করবে একটু, এটা পিছনে সাইকোলজি আছে। যে বা ক্যাম্পাসের মধ্যে একটা গুন্ডা প্রকৃতির ছেলে যেটা, ওর ওর গার্লফ্রেন্ড খুবই সুন্দরী কেন? কারণ গুন্ডা প্রকৃতির ছেলেগুলো হলো আলফা মেল, ওরা মারামারি করে, হানাহানি করে, কাটাকাটি করে, ওগুলো আলফা মেল ওগুলো। হ্যাঁ, গুন্ডা প্রকৃতির ছেলেরা। সুন্দরী মেয়েরা তার সৌন্দর্য নিয়ে সে কিছুটা ইনসিকিউরিটিতে থাকে সে। আলফা মেলদের ক্যারেক্টার তাকে অনেক সময় আকৃষ্ট করতে পারে। সে ভাবে যে এই আলফা মেল তাকে দিতে পারবে, বাস্তবতা তাই হয়তো দিতে পারবে। সে ভাবে যে আলফা মেল তাকে হয়তো দিতে পারবে। একটা সময় তার মনে হয় সে ভালোবাসা দিয়ে ওকে ভালো করে ফেলবে, তার ভালোবাসা দিয়ে ওকে ভালো করে ফেলবে। এই ধরনের এই যে সবার ক্ষেত্রে না আবার। তবে আমাদের ক্লাসে যদি কোনো সুন্দরী কেউ থাকে, তোমাদের কথা আমি বলি না কিন্তু, তোমরা ভালো, তোমরা তো ভালো ছেলে, তোমরা এই বিসিএস ক্যাডারদের বিয়ে করবা। আমাদের স্টুডেন্ট যারা পিটুয়ার ওরা ভালো, তোমরা যারা সুন্দরী আসো আর কি, তোমরা তোমরা অবশ্যই বিসিএস ক্যাডার এরকম যারা আছে ওদেরকে বিয়ে শাদী করবা।
তোমরা তোমাদের বলি না, তোমাদের যারা ভিডিও যারা পড়ে না ওরা আর কি, ওরা হচ্ছে যে আসলে এরকম ব্যাপার। তোমরা মাইন্ড করো না খবরদার। তো মহাত্মা গান্ধী বলে যে আমরা ভালোবাসা দিয়ে ব্রিটিশদেরকে আমরা ঠিক করে ফেলবো, আমরা হচ্ছে সত্যাগ্রহী। এভাবে দাঙ্গা হাঙ্গামা করে আসলে কাজ হবে না। তবে মহাত্মা গান্ধী এই আন্দোলনের পিছনে ওনার যে থিঙ্কিংটা কাজে দেয় সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কেন্দ্র করে জনতা থানায় আগুন লাগায় দেয়। থানায় আগুন লাগায় দেওয়ার পর পুলিশরা যায়, উঠে দেখুন উনি খুব ব্যথিত হয় কিন্তু, হ্যাঁ, উনি কিন্তু ব্যথিত হয় তখন। উনি দেখে যে আসলে এই দাঙ্গা হাঙ্গামা করে আসলে লাভ হবে না, তাহলে এটা দিয়ে তোমার মুখ বুজে সব অত্যাচার সহ্য করে অত্যাচারের হৃদয়ে পরিবর্তন ঘটানোই হবে তার অন্তরে শুভবুদ্ধির জাগরণের একটা মাধ্যম। তো সত্যাগ্রহ, উনি বলেন যে সত্যাগ্রহীরা ওরা ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে ওরা শাসককে জয় করে ফেলবে। তবে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল, এগুলো আমি বল সুভাষচন্দ্র বসু আমরা পড়াবো ইনশাল্লাহ, আজকে পড়াবো না, আজকে পড়াবো না। সুভাষচন্দ্র বসু ছিল আবার এগুলোর বিরোধী। তখন উনি একটা কথা বলছিল, উনি বলছিল যে ওই শূদ্রের পোলার কথাই ব্রিটিশদের গালে চুমা দিয়া কখনো এই অঞ্চল থেকে ব্রিটিশ তাড়ানো যাবে না। সুভাষচন্দ্র বসু ছিল খুবই তোমার আহ, উনি ছিল খুবই তোমার কি কি বলে আহ কি বলবো এটাকে, মানে টার্মটা বলো না, সুভাষচন্দ্র বসু কি বলবো আমরা, এক্সডি বিদ্রোহী, মার্জুক টাসেল, হ্যাঁ, স্ট্রেট, রাইট। হ্যাঁ, সো উনি ছিল যে হ্যাঁ, না, উনি সব গান্ধীর হিসেবে শেষ করতেন উনি, উনি যে এগুলো করে লাভ হবে না, এগুলো লাভ হবে না, মারপিট ছাড়া লাভ হবে না কোনো। সুভাষচন্দ্র বসু এর বিরুদ্ধে ছিল, এগুলো করে লাভ হবে না, মারপিট লাগবে। তো যাই হোক, দুটাই আসলে প্রয়োজন ছিল, দুটাই প্রয়োজন ছিল এখানে আমাদের, শুধু মারপিট করলে হবে না। তোমার কোনো আন্দোলন, আচ্ছা কোন আন্দোলনটা কন্ট্রোল করা সহজ, সহিংস নাকি অহিংস বলো তো? কোন আন্দোলন কন্ট্রোল করা সহজ, সহিংস নাকি অহিংস? 24-এর গণ আন্দোলন কেন সফল হইলো বলো তো, কেন সফল হইলো? কারণ 24-এর গণ আন্দোলন শুরু থেকে ছিল অহিংস। অহিংস আন্দোলন কন্ট্রোল করা খুবই কঠিন, খুবই কঠিন। কারণ তুমি তার উপরে গুলি চালানোর তো কোনো ইয়া নাই তোমার, ম্যান্ডেট নাই তো। যারা আন্দোলন করতেছে ওরা যদি গুলিগালাজ যদি করে, ওরা যদি গুলি করে, ওরা যদি ভাঙচুর করে, তাহলে ওদেরকে গুলি করার নৈতিকতা ক্রিয়েট হয়ে যায়, ওটা কন্ট্রোল করা সহজ। কিন্তু আন্দোলন যদি অহিংস যদি হয়, তাহলে ওটাকে কন্ট্রোল করা যায় না, কারণ তুমি কারোর উপর গুলি চালাবা, ওরা তো কোনো অন্যায় করতেছে না, ওটা চালিয়ে গুলি করা যায় না। এবং গুলি করতে গেলে কি হবে, তারাই উল্টা পতন হয়ে যাবে কিন্তু। তো অহিংস সহিংস সব ধরনের আন্দোলনের প্রয়োজন আছে। তো এখানের মধ্যে মহাত্মা গান্ধী ছিল অহিংস আন্দোলনের পক্ষে, সুভাষচন্দ্র বসু ছিল সহিংস আন্দোলনের পক্ষে। তবে আমরা আজকে সুভাষচন্দ্র বসু অবশ্যই পড়াবো না। সহিংস আন্দোলনের কথা যেহেতু চলে আসছে, আমরা মাস্টারদা সূর্য সেনকে যদি না বলি তাহলে তো আমাদের আন্দোলন পূর্ণতা পাবে না। উনি গঠন করেন চট্টগ্রাম বিপ্লবী বাহিনী, যেটা পরবর্তীতে চিটাগাং রিপাবলিকান আর্মি ফর্ম হয়। ওনার প্ল্যানে, নেতৃত্বে 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রামের দুটি সরকারি অস্ত্রাগার লুণ্ঠন হয়। আর এই অপরাধে উনি গ্রেফতার হন। 1934 সালের 12 জানুয়ারি তাকে ফাঁসি দিয়ে মৃতদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়। কারণ ব্রিটিশরা চিন্তা করতো যে ওনার যদি মৃতদেহ যদি হস্তান্তর করা হয়, তাইলে এটা নিয়ে আন্দোলন হবে, এবং ওনার কবর বিদ্রোহীদের অনুপ্রেরণা যোগাবে। অহিংস আন্দোলন 100% যৌক্তিক, কারণ অহিংস আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা বেশি, অহিংস আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা বেশি। তবে সহিংসতাও তোমার হচ্ছে বিপ্লবী আন্দোলন পরে স্টেজে চলে আসবে, শুধু অহিংস আন্দোলন কন্টিনিউ করে সবসময় হবে না, হ্যাঁ? শুধু অহিংসতে কন্ট্রোল, কিন্তু দুটার প্রয়োজন আছে, দুটার প্রয়োজন আছে। অহিংস আন্দোলন কন্ট্রোল করা খুবই কঠিন। ধরো কোনো সরকারের বিরুদ্ধে যদি দেশব্যাপী অহিংস আন্দোলন শুরু হয়ে যায়, ওই সরকার টিকতে পারবে না, সে যতই স্বৈরাচারী হোক টিকতে পারবে না। কিন্তু আন্দোলনকারীরা যদি ভাঙচুর করে, আন্দোলনকারীরা যদি সহিংসতা করে, তাহলে আন্দোলন কন্ট্রোল করা সহজ। বুঝতে পারছো? 24-এর মুভমেন্ট সাকসেস হচ্ছে একটাই কারণ, একটা প্ল্যান্ট, জনগণ নেমে গেছে, সেকেন্ড হচ্ছে অহিংস আন্দোলন ছিল। বুঝতে পারছো? তোমরা জানো চিটাগাংকে ফুয়া মৃৎফুলে লোয়া, তাই না? তো চিটাগাংকে মেয়েও কিন্তু কম না। আমরা এখন চিটাগাংকে মেয়ে আমরা প্রীতলতা ওয়াদ্দেদার কাছে চলে আসবো। উনি ছিলেন মাস্টারদার ছাত্রী। তো এখানে যার ছবি উনি কিন্তু প্রীতলতা না,
ওনাকে আবার আবার প্রীতিলতা বললে হবে না, উনি প্রীতিলতা না। ওনাকে তোমরা সবাই চিনো, ডান পাশেরটাকে তোমরা চিনো, বাম পাশের জন্য হচ্ছে প্রীতিলতা। চেহারা খুব কাছাকাছি না, খুবই কাছাকাছি চেহারা, এবং দুজনেই আমাদের খুবই পছন্দের মানুষ। এই প্রীতিলতা ওয়াদ্দেদার উনি ছিলেন মাস্টারদার ছাত্রী, এবং লীলা নাগ পরিচালিত দীপালি সংঘের অন্তর্ভুক্ত শ্রী সংঘের সদস্য ছিলেন। এরা ছিল বিপ্লবী, গোপনে এরা কার্যক্রম চালাইতো। তো 1932 সালে মাস্টারদা, আমরা জানি 34 সালে তো মাস্টারদাকে ফাঁসি দেওয়া হয়। তো তোমার হচ্ছে যে মাস্টারদার অভিযান, এরা ছিল খুব গুরুত্বপূর্ণ অংশ। 32 সালে মাস্টারদা হচ্ছে এই দুজনকে, প্রীতলতাকে এবং কল্পনা দত্তকে, চট্টগ্রামে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের জন্য মনোনীত করেন। আর যখন ওনাদেরকে আক্রমণের জন্য মনোনীত করা হইতো, তখন বলা হইতো যদি ধরা খেয়ে যায় তাইলে যাতে তারা সুইসাইড করে, কারণ ধরা খেয়ে গেলে তখন কিন্তু ব্রিটিশ সরকার এদের উপর অত্যাচার করে অন্য বিপ্লবীদের তথ্য বের করে নেওয়া হবে। তো ওনারা সবসময় ওনাদের পকেটে পটাশিয়াম সায়ানাইড রাখতো, এবং পটাশিয়াম সায়ানাইড তুমি খুব দ্রুত কুইকলি কিন্তু তোমার হচ্ছে মানুষ মারা যায়। এবং গ্রেপ্তার হওয়ার আগেই উনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। সুনীতি চৌধুরী, উনি ছিলেন সর্বকনিষ্ঠ নারী বিপ্লবী। এই যে ওনাদের ঘটনাগুলো আমরা বলবো, যে সুনীতি চৌধুরী উনি ওনার বান্ধবীকে নিয়ে তোমার হচ্ছে যে ড্রেস, মানে সুইমিং স্যুট পরে, উনি হচ্ছে যে ওনারা তখন সুইমিং স্যুট পরে না, সরি, তোমার সুইমিং রিলেটেড, আমি ঘটনা ভুলে গেছি এখন। সুইমিং রিলেটেড একটা ইনসিডেন্টে হচ্ছে ওনারা ইংরেজ যে অফিসার তার কাছে যায়, সম্ভবত ফান্ডিং বা এই ধরনের কিছু একটার জন্য, ঘটনাটা আমি এক্স্যাক্টলি মনে নেই, ভুলে গেছি এখানের মধ্যে। তো তখন যায় পিস্তল, পিস্তল ছিল, পিস্তল বাইর করে অফিসারকে গুলি করে দেয়। সে ছিল সর্বকনিষ্ঠ নারী বিপ্লবী, কুমিল্লার, সম্ভবত কুমিল্লার, ওনার এক্স্যাক্টলি কাহিনীটা ভুলে গেছি। বিপ্লব চলতেছে এদিক দিয়ে, আন্দোলন চলতেছে। আবার ব্রিটিশ সরকার ওরা বুঝে গেল যে এখানে আসলে বেশি দিন থাকা যাবে না। তো থাকা না গেলে এদের কাছে ক্ষমতা হস্তান্তর কিভাবে করতে হবে, ক্ষমতা হস্তান্তরের একটা রূপরেখা তো লাগবে, কিভাবে করা যায়, ওরা চিন্তা ভাবনা শুরু করলো। ভবিষ্যতে উপমহাদেশ কিভাবে পরিচালিত হবে, এটা সংবিধান কি হবে, এই সংবিধানের খসড়া তৈরির জন্য একটা কমিশন বানানো হয়েছে। কমিশনের নাম হচ্ছে আহ সাইমন কমিশন, যেটা সাদা কমিশন নামেও পরিচিত। এদের সদস্য ছিল 8 জন। আর সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় 1930 সালে। কাজী নজরুল ইসলাম সাইমন কমিশন রিপোর্ট নামে ব্যঙ্গাত্মক একটা কবিতা লিখে। এর মধ্যে কমিশন হচ্ছে, আলোচনা হচ্ছে, গোল টেবিল বৈঠক হচ্ছে, আন্দোলনও চলতেছে। ব্রিটিশ সরকার বুঝলো যে এখানে তো আইন প্রণয়ন করা দরকার ভারত শাসন করার জন্য। 1935 সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রণয়ন করা হলো ভারত শাসন আইন। এখন এই ভারত শাসন আইনটা করার প্রেক্ষাপটটা কি? একটা হচ্ছে 26 সালে, এখানে সালগুলো আমি শুধু স্লাইডে আছে বলতেছি, তুমি মুখস্থ করার কোনো দরকার নাই। যে ঢাকা কলকাতা হিন্দু মুসলিম দাঙ্গা কবে হয়েছে, এই সাল মুখস্থ করার দরকার নাই, আমি আলোচনার জন্য বলতেছি জাস্ট। ঢাকা কলকাতায় হিন্দু মুসলিম একটা দাঙ্গা হয়, এবং ব্রিটিশ সরকার চিন্তা করলো যে এখানে যেহেতু হিন্দু মুসলিমের মধ্যে তোমার ঝামেলা বেড়ে যাচ্ছে, তাহলে এইটাকে আসলে কি করা যায়, এখানে এটা কি সেপারেট করে ফেলা হবে নাকি একসাথে শাসন করা হবে, এখানে ইলেকশন কেমনে হবে, মুসলিমদের জন্য আলাদা ইলেকশনের বিধান কিভাবে হবে, এগুলো নিয়ে আলোচনা করা দরকার। 1927 সালে আলোচনা করার জন্য সাইমন কমিশন করা হয়। সাইমন কমিশন একটা রিপোর্ট দেয়, নেহেরু কমিশন একটা রিপোর্ট দেয়, এবং এই রিপোর্টগুলোর ভিত্তিতে তোমার লন্ডনে 3টে গোল টেবিল বৈঠক হয়। আমি এখানে আলোচনার ক্রোনোলজি ঠিক রাখার জন্য ঘটনাগুলো বলতেছি, সালগুলো মুখস্থ করতে হবে না, যে এখানের মধ্যে তোমার হচ্ছে যে 30, 31, 32, এগুলো কোনো সাল, এগুলো কোনো সালটা এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট জিনিসটা বুঝো এখানের মধ্যে। তাইলে এই যে গোল টেবিল বৈঠকগুলো হচ্ছে, এই গোল টেবিল বৈঠক, সাইমন কমিশনের রিপোর্ট, মন্টুকে চেঞ্জপুর সংস্কারের আইন হয়েছে, এগুলার আলোকে, সবকিছুর আলোকে 35 সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় ভারত শাসন আইন। আর কোন সালটা মুখস্থ করতে হবে আমি এখানে দাগাই দিছি, 35 সালে ভারত শাসন আইন পাশ হয়। তাহলে এইসব সালে এগুলো কোনো কিছু কি করতে হবে না, এগুলো এইসব কোনো সালে মুখস্থ করতে হবে না। তাহলে 1935 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়। এখন এই তথ্যগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তার ভারত শাসন আইন পাশ হয় 1935 সালে, কার্যকর করা হয় 1937 সালে। আর এই ভারত শাসন আইনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল মেয়েরাও ভোট দিতে পারবে। আগে ভাবা হইতো যে মেয়েরা ভোট দিয়ে কি করবো, ওরা তো আহ, সঠিক প্রেমিক বাছাই করে নিতে পারে না, তাহলে সেক্ষেত্রে ওরা আসলে সঠিক সরকার বাছাই করে কিভাবে নিবে, এই জন্য চিন্তা ভাবনা করছিল। পরে চিন্তা করলো না, ওরা আসলে বুঝে, সুতরাং এভাবে তো দেশের একটা অর্ধেক অংশকে যদি ভোট দিতে না দেওয়া হয় তাহলে তো হবে না, তাহলে নারীদেরকে ভোটাধিকার দেওয়া হয় 1935 সালে।
1858 সালে ওটা ভারত শাসন আইন না, এটা ভারত শাসন আইন 1935, ভারত শাসন আইন 1935। আর নারীরা ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় 2 বছর পরে, যখন প্রথম ইলেকশন যখন হয় 1937 সালে, যখন প্রথম ইলেকশন হয় সেটাতে প্রথম ভোটাধিকার প্রয়োগ করার সুবিধা পায়, এবং 37 সালে প্রথম প্রাদেশিক নির্বাচন হয়। এখন এই ভারত শাসন আইন 35-এর মধ্যে উল্লেখযোগ্য অংশ কি কি ছিল? এখানে কেন্দ্রীয় আইনসভা হবে দ্বিকক্ষ বিশিষ্ট, এক রাষ্ট্রীয় সভা থাকবে, কাউন্সিল অফ স্টেট, আর থাকবে যুক্তরাষ্ট্রীয় সভা, ফেডারেল অ্যাসেম্বলি, মানে প্রাদেশিক সরকার থাকবে। আমরা মূলত এই প্রাদেশিক সরকারের মধ্যে ইলেকশন করবো 37 সালে। প্রাদেশিক যে বাংলা, বাংলায় আমরা ইলেকশন করবো। আমরা এখন অন্য অংশের মধ্যে গুজরাটে কি হয়েছে, পাঞ্জাবে কি হয়েছে, এগুলো আমরা আলোচনা করবো না, আমরা আলোচনা করবো শুধু বাংলায় কি হয়েছে। তো বাংলায় ইলেকশনটা করে ফেলাবো আমরা কিছুক্ষণ পরে। তাহলে এই ভারত শাসন আইনের ফলে যেটা হলো, মিয়ানমার ওদেরকে স্বাধীন করে দেওয়া হলো, ওরা আলাদা হয়ে গেছে। আগে মিয়ানমার একসাথে ছিল, হ্যাঁ, আমরা ওখানে যাইতে পারতাম, ওখানে যাই আমরা হচ্ছে যে বেড়াতে বেড়াতে পারতাম। দ্বিকক্ষ বিশিষ্ট ভারতে এখন দেখো, ভারতে কেন্দ্রীয় সরকার আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আচ্ছা, পশ্চিমবঙ্গের সরকার কি নরেন্দ্র মোদী? পশ্চিমবঙ্গে আবার আলাদা একটা সরকার আছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাই না? তাহলে মমতা ব্যানার্জি সরকারটা হলো প্রাদেশিক সরকার, ওটা ছিল, তার দলের নাম হলো তৃণমূল কংগ্রেস। আর মোদী হচ্ছে কেন্দ্রে ক্ষমতায় আছে। বুঝতে পারছো? জিনিসটা বুঝতে পারছো কিনা? তাহলে কেন্দ্রের সরকার থাকবে, আবার প্রদেশের মধ্যে কি থাকবে, তোমার আলাদা সরকার থাকবে। ক্লিয়ার? যেরকম বাংলাদেশ এখন যেটা করার জন্য কিছু মহল থেকে তোমার হচ্ছে যে যুক্তি আসতেছে, যে তোমার হচ্ছে যে যেহেতু চিটাগাং যায় রোজগার করে সবগুলো অন্যদের দিয়ে হয়, তো চিটাগাং তো দুবাই হইতে পারে, সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে যদি কেন্দ্রীয় সরকার হয়ে যায় বাংলাদেশের, তখন চিটাগাং দুবাই হয়ে যেতে পারবে। তো এই সবগুলো প্রদেশ আলাদা আলাদা হয়ে যাবে বাংলাদেশে, এটা অনেকে বলতেছে। কেন্দ্রীয় একটা সরকার থাকবে, আবার প্রদেশগুলো আলাদা আলাদা থাকবে। ওকে। তবে যারা নোয়াখালী কুমিল্লা যারা আছে, ওরাও চিটাগাং এর অংশ হওয়ার ওরা হচ্ছে সুযোগ পাবে। ওদের আসলে মন খারাপ করার কোনো কারণ নাই, নোয়াখালী কুমিল্লা ওরাও চিটাগাং সরকার আন্ডারে চলে আসবে। তো আমরা তাহলে এখন, হুম, মোদী মমতা ক্ল্যাশ কি নিয়ে, দুজন, মোদী হচ্ছে তোমার ওনার দলের নাম হলো ভারতীয় জনতা পার্টি, বিজেপি। আর মোদী দলের মোদী মমতা দলের তৃণমূল কংগ্রেস। মোদী হচ্ছে এখনো পশ্চিমবঙ্গে জিতে নাই, এখনো পশ্চিমবঙ্গে জিতে নাই, হ্যাঁ। দুজনের চিন্তা ভাবনা রাজনীতি টোটালি এন্টি, দুজন দুজন এন্টি, ডিফারেন্ট। মোদী চাচ্ছে মমতাকে কোনোভাবে ফালা দিতে চাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমরা, আর আমেরিকাতে দেখো, আমেরিকাতে কি হচ্ছে, আমেরিকাতে তোমার প্রত্যেক দেশের আলাদা সরকার থাকে, আবার কেন্দ্রীয় সরকার থাকে, এক কেন্দ্র থাকে কি প্রেসিডেন্ট, আর প্রত্যেকটা প্রদেশে আলাদা আলাদা সরকার থাকে, ওইটাই। তো যাই হোক, বার্মা আমাদের থেকে আলাদা হয়ে গেল ভারত শাসন আইনের কারণে। বিহার ও উড়িষ্যা নামে নতুন দুটা প্রদেশ হয়, এবং উপমহাদেশে নারীরা প্রথম ভোটাধিকার পায়। তাহলে আমরা এখন বাংলা প্রদেশ নিয়ে একটু কথাবার্তা বলবো। আমরা বাংলা প্রদেশ নিয়ে একটু কথা বলবো। অন্য প্রদেশগুলো নিয়ে আমাদের এখানে আগ্রহ নেই, আমরা বাংলাদেশে চলে আসছি। এই বাংলা মানে কি পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, নাকি পুরোটা একটা বাংলা? কি মনে হয়? এখন যে বাংলা আমরা আসছি ভারত শাসন আইনের পরে, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, নাকি হচ্ছে পুরো একটা বাংলা? এখন পুরো একটা বাংলা। খুব খেয়াল করবা, এখানের মধ্যে অনেকগুলো ইনসিডেন্ট, কিন্তু খেয়াল করবা, তাহলে আমরা যখন বলছি আমরা কিছু গল্প গুজব করবো তোমাদের সাথে, তো সেগুলো ধরতে পারবা। তাইলে তো সেখানে আমরা পড়াবো তোমাদের যে, বলবো যে তোমার কোন বাংলা হিন্দু মুসলিমের অনুপাত কেমন ছিল, ভাগগুলা করার পিছনে ধর্মীয় কারণ কি ছিল, এগুলো। তাহলে আমরা এখন অখণ্ড বাংলায় আছি, মানে আমরা অখণ্ড বাংলায় আছি, অবিভক্ত বাংলায় আছি। তাহলে অবিভক্ত বাংলায় ইলেকশন করতে হবে। ইলেকশন করার জন্য কি লাগবে বলো তো? ইলেকশন করার জন্য প্রয়োজনীয় উপাদান কি কি? দল গঠন করা লাগবে, দল গঠন করা লাগবে। একটা দল তো আগে থেকে ছিল, ওই দলের নাম কি বলো তো? না, আরো আগে, একটা না, সরি, একাধিক দল ছিল। কংগ্রেস ছিল আগে থেকে, কংগ্রেস ছিল আগে থেকেই, মুসলিম লীগ ছিল আগে থেকেই, কংগ্রেস মুসলিম লীগ এগুলো আগে থেকেই ছিল। তো আমরা ভাই চাষাভুষা মানুষ, কৃষি কাজ টাজ করে খাই, আমাদের তো একটা দল লাগবে। গরিব মানুষ, আমাদের দলের নাম হচ্ছে কৃষক প্রজা পার্টি। আমাদের নেতার নাম হচ্ছে শেরে বাংলা একে ফজল হক। দলটা প্রতিষ্ঠিত হয় 1936 সালে। এই কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল হুক্কা, স্লোগান ছিল তোমার ডাল ভাত। ডাল ভাত থাকলো এখানে, বেগুন ভাজা দেখা যাচ্ছে, কাউকে ডাল ভাতের দাওয়াত দিলে নিশ্চয় শুধু ডাল ভাত দেয় না, একটু বেগুন ভাজা টাজাও দেই। এই হুমারে তোমার আমি কমেন্টটা তোমার দেখছি, তুই যেটা বলছো যে বিপ্লবী সভা ছিল হিন্দু, কারণ মুসলমান কারো পড়ায় নাই, সেই জন্য বিপ্লবী সভা ছিল হিন্দু, কারণ আমি মুসলমান কারো পড়াই নাই। বুঝতে পারছো?
যেমন পুরো আলোচনা কোথাও জিন্না আছে এখান দিয়া, জিন্না আছে কোথাও? জিন্নার কিনে তো আমরা কিছু বলি না এখানের মধ্যে। জিন্না কিনে কোথাও তো কিছু বলি না এখানের মধ্যে। জিন্না অনেক বড় নেতা ছিল। তো আমি জিন্না কোথাও কিছু বলছি? জিন্না কিনে সিদ্ধার্থ দাদা পড়াবে তোমার, কোথাও বলছি এখানের মধ্যে? বলি নাই কোথাও কিছু। যেমন পরমাণু আবুল কালাম আজাদ তিনি কিছু বলছে এখানের মধ্যে? কিছু বলি নাই। তো কৃষক প্রজা পার্টির স্লোগান ছিল ডাল ভাত। এখানে অবশ্য বেগুন ভাজা দেখা যাচ্ছে, টেস্টি মনে হচ্ছে একটা। তো তারা ইলেকশন করলো। তারা ইলেকশনে দেখি কি হইলো। কৃষক প্রজা পার্টি সিট পাইলো 36টা, ভোট পাইলো 30%। মুসলিম লীগ আসন পাইলো 35টা, ভোট পাইলো 29%, প্রায় 30% এখান দিয়া। স্বতন্ত্র মুসলিম পাইলো 41টা, এরা 35% ভোট পাইছে। ত্রিপুরা কৃষক সমিতি 5টা পাইছে, এটা মুখস্থ করতে হবে না, এটা মুখস্থ করতে হবে না, এটা মুখস্থ করতে হবে না। কৃষক প্রজা পার্টি 36টা পাইছে। তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা তো পাই নাই, তাহলে কোয়ালিশন সরকার করতে হবে। তাইলে মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টি ওরা কোয়ালিশন সরকার গঠন করলো 37 সালে। এই হইলো আমাদের বঙ্গীয় প্রাদেশিক আইনসভার প্রথম নির্বাচনের ফলাফল। পূর্ব বাংলা বলতে পশ্চিমবঙ্গ যেটা দেখো এখন, সেটা আর এই বাংলা দুটো একসাথে ছিল। এবং এইটা কিন্তু একসাথে ভাগ হওয়ার ব্যাপারও কথাবার্তা হচ্ছিল। কিন্তু এটা হচ্ছে তোমার হিন্দু মহাসভা এবং কংগ্রেস চাই নাই। মুসলিম লীগ প্রথম চাইলেও পরে আবার চাই নাই। অল্প কিছু নেতা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ওনারা চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা তো হয় নাই। আমার মনে হয় এটা খুব দুঃখজনক। এটা কেন হয় নাই, কারা কেন চায় নাই, এগুলো আস্তে আস্তে বুঝবে। এখনকার এটা মনোযোগ দাও, তাহলে বুঝবে সামনে আলোচনাগুলো। শেরেবাংলা আগের নির্বাচনী এলাকা ছিল পটুয়াখালী, যিনি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। এই অবিভক্ত বাংলার মধ্যে সবাইকে মুসলমান এখানের মধ্যে, নাকি হিন্দু মুসলিম সবাই আছে? অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গ যে পার্টটা, সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ। আর পূর্ব বাংলা যে পার্টটা, সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। কিন্তু এই অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হলো কে? শেরবাংলা ফজল হক। আমি 3টি ইলেকশনে দেখবো এখানের মধ্যে মুসলিম মুখ্যমন্ত্রী। তাহলে এটা একটা কনসার্ন ছিল যে দুই বাংলা যদি এক থাকে, দুই বাংলা যদি এক থাকে, অখণ্ড বাংলা যদি থাকে, সেক্ষেত্রে এটা মুসলিম শাসিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং মুসলমানদের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী হবে, এটার প্রবাবিলিটি ছিল বেশি, যেহেতু দুই বাংলা মিলেই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তাহলে তখন হিন্দু মহাসভা দাবি তুললাম আমরা দুই বাংলা একসাথে থাকার কোনো দরকার নেই, আমরা ভারতের সাথে চলে যাব, আমরা থাকবো ভারতের সাথে। হুম, সেটা একটা অন্যতম বড় কারণ ছিল তখন, যে দুই বাংলা এক না থাকার জন্য কংগ্রেস খুবই বাধা দিল, হিন্দু মহাসভা খুব বাধা দিল। মুসলিম লীগ প্রথম মনে করলো যে এক থাকলে ভালো হবে, অনেক বড় একটা জায়গা পাওয়া যাবে। হ্যাঁ, পরে মুসলিম লীগের পশ্চিম পাকিস্তান অংশটুকু ওরা বললো না, শুধুমাত্র পূর্ব বাংলা যে পার্টটা, এটা পাকিস্তানের সাথে আসুক, কিন্তু বাংলা আলাদা একটা প্রদেশ হইলেই আমরা হচ্ছে 71 সালের আমাদের যে এত লক্ষ মানুষের সাদা থেকে যেতাম আমরা। দেখ এগুলো অনেক ঐতিহাসিক, অনেক তোমার হচ্ছে যে তোমার ভাগ করার সময় ভুল ছিল। পশ্চিম পাকিস্তান অংশ এখন আসে না, পশ্চিম পাকিস্তান এখন আসে না মনে হয়। এখন আসছে এখনো, না, আসে না। 47 সালকে এখন করতে পারছে। তাহলে শের বাংলায় ফজল হক উনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। এবং 37 সালে বাংলায় শের বাংলায় হককে মুখ্যমন্ত্রী করে হক মন্ত্রিসভা ফর্ম করা হয়। হক মন্ত্রিসভায় ওনার এখানে সদস্য ছিল 11 জন, 6 জন ছিল মুসলমান, 5 জন ছিল হিন্দু। এই মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী ছিল এ কে ফজল হক, উনি একসাথে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুটো ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন, যিনি ছিলেন মুসলিম লীগের সভাপতি। আর হোসেন শহীদ সরওয়ার্দী, যিনি ছিলেন বন্ধুর রাজনৈতিক গুরু, উনি ছিলেন বাণিজ্য ও শ্রমমন্ত্রী, যিনি মুসলিম লীগের সাধারণ সম্পাদক। এই হক মন্ত্রিসভা 1940 সালে 23 মার্চ লাহোর প্রস্তাব পেশ করে। এই লাহোর প্রস্তাবের মূল অংশটা আমরা আসবো সামনে। যে প্রস্তাবের মূল অংশের মধ্যে ছিল যে এখানের মধ্যে ভারতের মধ্যে অনেকগুলো স্বাধীন রাজ্য, অনেকগুলো স্বাধীন স্টেট, কিন্তু এটা পুরোপুরি ফলো করা হয় নাই। তো আমরা দেখি যে ফজল হকের মধ্যে সবাই কার কি, এই মধ্যে সবার অবদানটা কি? অবদানটা হচ্ছে যে প্রথম অবদান, আগে জমির উপর তোমার এই যে জমির দলিল, তারপরে জমির উপর প্রজাদের যে তোমার সত্য, এদের ব্যাপার ছিল না। জমির মালিক হলো জমিদার এবং জমিদার প্রজা থাকবে, প্রজারা চাষবাস করবে।
ফজলুল হকের মন্ত্রিসভা একটা গুরুত্বপূর্ণ কাজ করছে, ফ্লাউড কমিশন গঠন করছে, করে বিনা ক্ষতিপূরণে জমিদারের প্রথা উচ্ছেদের জন্য উনি ফ্রান্সিস ফ্রাউডকে দায়িত্ব দেন এবং 1940 সালে কমিশন রিপোর্ট প্রদান করে। এই রিপোর্টের আলোকেই মূলত 1950 সালে, তার মানে পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পরে 1950 সালে যে জমিদার প্রথা উচ্ছেদ করে যে প্রজাস্বত্ব আইন করা হয়, মূলত এই ফ্লাউড কমিশনের রিপোর্টের আলোকে। তাহলে এটা কিন্তু ফজলুল হক মন্ত্রিসভার একটা গুরুত্বপূর্ণ অবদান। আর কি অবদান ওনার? খুবই গুরুত্বপূর্ণ কিছু অবদান ওনার। একটা হচ্ছে এই যে মহাজনরা যে উচ্চ সুদের ঋণ দিত, এখানে ঋণ খেলাপি হইয়া কৃষকদের তো অবস্থা 12টা বাজে যাচ্ছিল। বঙ্গীয় চাষী খাতক আইন পাশ করে উনি হচ্ছে যে এই ধরনের ঋণ সালিসি বোর্ড গঠন করে কৃষকদেরকে মুক্তি দেওয়া শুরু করলো। পাট অধ্যাদেশ জারি করলেন। মুসলমানরা চাকরিতে পিছায় ছিল, এই সময় মুসলমানদের জন্য জনসংখ্যার আনুপাতিক হারে 50% কোটা নির্দিষ্ট রাখার ব্যবস্থা করা হয়। মহাজন আইন প্রণয়ন করে যে মহাজনরা যারা ঋণের ব্যবসা করবে ওরা বাধ্যতামূলক লাইসেন্স নিতে হবে, লাইসেন্স না নিয়ে ব্যবসা করতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফজলুল হকের মন্ত্রিসভা তেজগাঁও কৃষি ইনস্টিটিউট, যেটা বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, এটা প্রতিষ্ঠা করে। তেজগাঁও কৃষি ইনস্টিটিউট সেটা ফজলুল হক মন্ত্রিসভার সময় হয় 38 সালের দিকে, আর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এটা হয় আর পরে, মানে পরে সম্ভবত 1961 সালে। আমরা কৃষি যখন আসবো তখন পড়াবো। শিক্ষা বোর্ড বিল পাশ করে এবং পল্লী উন্নয়নে থানা কর্মকর্তা নিয়োগ, এটা আমাদের সবার অবদান। দেখো, ফজলুল হক চিন্তা করলো যে যেহেতু এখন মুসলিম লীগের সাথে যেহেতু কোয়ালিশন সরকার গঠন করতে হবে, তাহলে এই সরকারটা তো এটা আসলে এটার স্টেবল না। যেহেতু মুসলিম লীগের লোকজন ছিল, আবার কৃষক প্রজা পার্টির লোকজন ছিল, স্টেবল না, এটা যে কোনো সময় ভেঙে যাবে এরকম একটা ব্যাপার, মত পার্থক্য হয়ে ফজলুল হক নিজে মুসলিম লীগে জয়েন করার সিদ্ধান্ত নিল যাতে সরকারটা স্টেবল হয়। কিন্তু উনি মুসলিম লীগে যখন জয়েন করলো, উনি তো অনেক সাহসী, বাংলার বাঘ, ওনার বাড়ি বরিশাল, হ্যাঁ, বরিশালের লোকজন সাহসী, অনেক অনেক সাহসী। এবং ওনার যে জনপ্রিয়তা বেড়ে গেল, এই জনপ্রিয়তা কিন্তু কেন্দ্রের লোকজন এটা খুব একটা সহ্য করতে পারলো না। তোমরা জানো যে হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের মধ্যে কেন্দ্রের কোনো নেতা, যে পেরিফেরির কোনো নেতা যদি একটু বেশি যদি ইয়ে হয়ে যায়, তোমার বেশি কথা বলে, তা সহ্য করতে পারে না, যে ও কেন বেশি জনপ্রিয়, হ্যাঁ, কেন্দ্রের নেতা বেশি জনপ্রিয় থাকবে। জিন্নার সাথে তার একটা দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হওয়ার পরে মুসলিম লীগের 11 জন সদস্য ওরা সরকার কোয়ালিশন ত্যাগ করে। ফলে তাহলে মন্ত্রিসভা ভেঙে যায়। যেহেতু মুসলিম লীগের সদস্যজন ওরা কোয়ালিশন ত্যাগ করলো, তাহলে মন্ত্রিসভা ভেঙে গেল। ইলেকশন কিন্তু এখন হয় নাই এখনো, তাহলে ওনার সরকার আছে, তবে তাকে আরেকটা কোয়ালিশন করতে হবে। কার সাথে? উনি মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের সাথে সম্মিলিতভাবে প্রোগ্রেসিভ কোয়ালিশন পার্টি গঠন করে। তা এই কোয়ালিশনের মধ্যে হিন্দু মহাসভা জয়েন করে শ্যামাপ্রসাদ মুখার্জি, যে হিন্দু মহাসভা মূলত পরবর্তীতে তোমার দুই বাংলা যাতে ভাগ হয়ে যায় 47 সালে, এইটার জন্য ওরা খুব মুখ্য একটা ভূমিকা পালন করে। কারণ দুই বাংলা যদি একসাথে থাকতো, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 3জন নেতা হবে, মুখ্যমন্ত্রী 3জন মুসলমান। এই শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে ওনার যে মন্ত্রিসভা, সে মন্ত্রিসভা শ্যামা হক মন্ত্রিসভা নামে পরিচিত। আর এই মন্ত্রিসভারও মুখ্যমন্ত্রী ছিলেন কে ফজলুল হক। কোয়ালিশন মানে হচ্ছে জোট সরকার, কোয়ালিশন মানে হচ্ছে জোট সরকার, যৌথ সরকার, রাইট, যৌথ সরকার। এটা ছিল সে দুর্ভিক্ষের ছবি। আর 1943 সালে দুর্ভিক্ষ মোকাবেলায় ব্যর্থ হয়, শ্যামা হক মন্ত্রিসভার পতন হয়। ফজলুল হকের সাথে এখানে উল্লেখযোগ্য যারা ছিল, তার মধ্যে ছিল কমরেড মুজফফর আহমেদ। এই কমরেড মুজফফর আহমেদের বাড়ি জানো কেউ? উনি ছিল ভারতীয় উপমহাদেশে প্রথম বাম দলের প্রতিষ্ঠাতা। এই মুজফফর আহমেদের বাড়ি হচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপে। এই মুজফফর আহমেদ এবং কাজী নজরুল ইসলাম ছিল বন্ধু, এবং ওনারা 3 দোস্ত মিলা ওনারা প্রকাশ করা একটা পত্রিকার নাম হলো নবযুগ। নাজিমুদ্দিনের মন্ত্রিসভা আমরা দেখি, তাহলে হচ্ছে যে এখন আবার লাইমলাইটে চলে আসলো। তাহলে ফজলুল হকের মন্ত্রিসভা কিন্তু তারা দুর্ভিক্ষ মোকাবেলায় ব্যর্থ হয়ে তারা পদত্যাগ করতে বাধ্য হইল। গভর্নর, ভারতের গভর্নর, সে এখন নতুন একটা মন্ত্রিসভা গঠন করে, যে মন্ত্রিসভার নেতৃত্বে আসলো খাজা নাজিমুদ্দিন। নাজিমুদ্দিন দলের বলো তো, নাজিমুদ্দিনের দলের নাম কি? নাজিমুদ্দিনের দলের নাম কি? খাজা নাজিমুদ্দিনের দলের নাম হচ্ছে মুসলিম লীগ। তাহলে খাজা নাজিম ওনার নেতৃত্বে 13 সদস্যের একটা
মন্ত্রিসভা গঠন করা হয় এবং সোহরাওয়ার্দী ওনাকে দেওয়া হয় বেসামরিক সরবরাহ মন্ত্রণালয়ের দায়িত্ব। দেখো আমি এখানে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। কেন লাল কালি দিচ্ছি? কারণ হচ্ছে তোমার প্রশ্ন আসবে নাজিমুদ্দিনের মন্ত্রিসভায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দায়িত্ব কি ছিল, লাল কালি দিয়ে রাখছে জন্য। প্রথম ইলেকশন কয় তারিখ হয়েছে, কত সালে হয়েছে বলো তো? লাল দাগানগুলো ইম্পর্টেন্ট বেশি ছিল, বলো। প্রথম ইলেকশনটা কত সালে হয়েছে? সোভিয়েত পার্লামেন্টে তোমার অর্থনৈতিক বা রাজনৈতিক চিন্তা ভাবনায় বিপরীতমুখী দুই দল, একদল পার্লামেন্টের দিকে বসতো, একদল পার্লামেন্টের ডান দিকে বসতো। পার্লামেন্টের বাম দিকে যারা বসতো ওদের বলে বাম কমিউনিস্ট। বামপন্থী মানে কি আমরা সেই জিনিসগুলো বোঝাবো। এটা আন্তর্জাতিকের মধ্যে হয়তো আসতে পারে, আন্তর্জাতিকের মধ্যে যে না আসলে আসবে, আন্তর্জাতিকের মধ্যে আসবে। কনসেপ্ট যখন পড়াবো তখন আসবে সেখানে, আন্তর্জাতিকের কনসেপ্ট কনসেপ্ট যখন আসবে তখন আসবে এগুলো। ৩৩ সালে প্রথম ইলেকশন হলো। এর সাথে ফজলুল হক মন্ত্রিসভা গঠন করলো। কোয়ালিশন সরকারের উনি হচ্ছে যে প্রধান হইলো। এরপরে হচ্ছে যে ওনার প্রথম সরকার হচ্ছে যে তোমার পদত্যাগ করলো। কেন পদত্যাগ করতে হয়েছে? ওনার সরকার পদত্যাগ করে না, আসলে ওনার সরকারটা তোমার হচ্ছে ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? তা কারণ মুসলিম লীগের লোকজন পদত্যাগ করছে। পদত্যাগ করার পরে এরপর কার সাথে উনি কোয়ালিশন করছে? উনি কার সাথে কোয়ালিশন করছে? পার্লামেন্টে যে পার্ট, যে দলটা বাম পাশে বসতো, তাদের চিন্তা ভাবনা ছিল তোমার হচ্ছে যে সম্পত্তির মালিকানা থাকবে রাষ্ট্রের কাছে। রাষ্ট্র সম্পদ মালিক, ব্যক্তি সম্পদের মালিক হতে পারবে না। রাষ্ট্র সবারই খাওয়াবে, পড়াবে, শিক্ষা দিবে। কলকারখানা থাকবে রাষ্ট্রায়ত্ত, সবাই রাষ্ট্রকে ট্যাক্স দিবে। হুম, ধনীরা বেশি দিবে, গরিব কম দিবে। রাষ্ট্র গরিবদের উপকার করবে, শ্রমিকদের জন্য রাষ্ট্র কাজ করবে। এটা হলো চিন্তা ভাবনা। হ্যাঁ, সেগুলো আমরা সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা, ওই বলছে সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা আমরা আসবো। সমাজতন্ত্র কি, গণতন্ত্র কি, কোনটা কেমন আসলো, এগুলো আমরা আন্তর্জাতিক কনসেপ্টে পড়াবো। এখন আজকে ওই যে ওই দিকে আমরা যাবো না। ওকে, তাহলে আমাদের তোমার হচ্ছে যে শ্যামা হকের মন্ত্রিসভা তারা 48 সালে তারা হচ্ছে ফেলিওর হলো। এবং এরপর আসলো খাজা নাজিমুদ্দিনের সাথে, খাজা নাজিমুদ্দিনের সরকার, যেটা গভর্নর নিয়োগ দিচ্ছে। এখন চলে আসবো আমরা দ্বিতীয় ইলেকশন, দ্বিতীয় প্রাদেশিক আইনসভা নির্বাচন, যেটা ব্রিটিশ ভারতের ইতিহাসে সর্বশেষ ইলেকশন। এবং এই ইলেকশনটা কিন্তু পাকিস্তানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ইলেকশনটার মধ্যে মুসলিম লীগ প্রচার করে এই ইলেকশনে যদি মুসলিম লীগ যদি জিতে তাহলে তারা পাকিস্তান প্রতিষ্ঠা করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই আন্দোলনের জন্য, এই ইলেকশনের পক্ষে কিন্তু ওনারা কাজ করে মুসলিম লীগকে জেতানোর জন্য। তাহলে মুসলিম লীগকে যদি এখানে যদি জেতানো যায় তাইলে তারা কি করবে? তারা হচ্ছে পাকিস্তান প্রতিষ্ঠা করতে পারবে। এবং মুসলিম লীগ বলে যে এটা আপনারা যদি ভোট দেন তাহলে হচ্ছে আপনাদের যে কাঙ্ক্ষিত যে রাষ্ট্র সেটা প্রতিষ্ঠা করা যাবে। এখানে মুসলিম লীগের নেতৃত্ব দেয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল হাসিম। 1946 সালে দ্বিতীয় নির্বাচন, এখানে মুখ্যমন্ত্রী হয় মুসলিম লীগ, জিতে যায় এখানে। এবং মুখ্যমন্ত্রী হন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে উনি হচ্ছেন, তাহলে যেহেতু তার এই 1 বছর পরে 47 সালে যেহেতু এখানের মধ্যে পাকিস্তান ভারত আলাদা আলাদা হয়ে যায়, সেই জন্য এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে বলা হয় অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। 47 সালে তো দুই বাংলা ভাগ হয়ে গেছে, এক এক ভাগ পড়ছে পাকিস্তান অংশে, এক ভাগ পড়ছে ভারতের অংশে। তাহলে এই জন্য ওনাকে বলা হয় অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী, ওনাকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র। তিনজন মুখ্যমন্ত্রীকে পাইছি আমরা। একজন A.K. ফজলুল হক 37 সালে ক্ষমতা পাইছে। এরপরে কিছুদিন পরে ওনার সরকার হচ্ছে যে ভেঙে যায়, যেহেতু হচ্ছে তোমার কোয়ালিশন সরকার থেকে মুসলিম লীগ পদত্যাগ করছে। শ্যামা হকের সাথে কিছুদিন চালাইছে, 43 সালে শ্যামা হকের সাথেও ওনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। তারপরে গভর্নরের নির্দেশে খাজা নাজিম উদ্দিন সরকার গঠন করে, নাজিম সাহেব ছিল কিছুদিন। তৃতীয় বা শেষ মুখ্যমন্ত্রী ছিল সোহরাওয়ার্দী। এই কনসেপ্টগুলো তোমাদের সামনে খুব কাজে লাগবে। তাইলে এখানের মধ্যে অবিভক্ত বাংলায় এখানে তিনজন যে মুখ্যমন্ত্রী, তিনজন মুখ্যমন্ত্রী কিন্তু মুসলিম। তাইলে 47 সালে যে দুই বাংলা এক রাখা যায় না, যে কারণে এখানে হিন্দু মহাসভার কিন্তু ওদের ইয়াটা ছিল, অভিযোগ যেটা ছিল যে এটা যদি দুই বাংলা যদি এক থাকে তাহলে এখানে মুসলিম মুসলিম মুখ্যমন্ত্রী হবে, তাহলে এখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে। তাহলে হিন্দু হিন্দু পার্টটুকু যেটা, সেটা ভারতের সাথে যাক,
মুসলিম পার্টটুকু সেটা আলাদা হয়ে যায়। তো এটা শুধু আমি যেরকম সিম্পল কথা বলছি, সিম্পল এখানে অনেকগুলি স্টেক ছিল এখানের মধ্যে, এক একজন এক এক রকম ভাবে চাইছে। মুসলিমরা যে পুরো বাংলা এক থাকা চাইছে এটাও আবার না পুরোটা, মুসলিম লীগও আবার যে সবাই যে চাইছে এটাও আবার না। হ্যাঁ, সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব তখন ছাত্র নেতা, ওনারা চাইছিল দুই বাংলা যাতে এক থাকে, অ্যাটলিস্ট কলকাতা যাতে এই পার্টে পড়ে, কলকাতা যাতে অ্যাটলিস্ট এই পার্টে পড়ে। কিন্তু এগুলো কোনো কিছু আসলে হয় নাই। আমরা আসবো দেশভাগের প্রেক্ষাপটে, তাহলে দেশভাগ কথাটা একেবারে রাজনৈতিক। যারা অখণ্ড ভারততত্ত্বে বিশ্বাস করে তারা এই টার্মটা ইউজ করে, দেশভাগ। আর টার্মটা হচ্ছে যে পাকিস্তান স্বাধীনতা আন্দোলন, ভারত স্বাধীনতা আন্দোলন। হ্যাঁ, কে কোন টার্ম ইউজ করে ওই টার্ম দিয়ে কিন্তু তার চিন্তা ভাবনা কিন্তু বোঝা যাবে। মোহাম্মদ আলী জিন্নাহ উনি দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা, এবং উনি বলে যে উপমহাদেশে হিন্দু মুসলিম ওরা আলাদা জাতি, এবং হিন্দু মুসলিমদের দুইটা আলাদা রাষ্ট্র হইতে হবে। দুইটাই কথা উনি বলেন অবশ্য। তোমার লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভাগ হওয়ার যে সেগুলো আমরা আসবো। উনি বলে যে এখানের মধ্যে হিন্দু মুসলিম রাষ্ট্রগুলো আলাদা হইতে হবে এখানের মধ্যে। এই যে দ্বিজাতি তত্ত্ব উনি যে তারিখে দেন তারিখটা খুব গুরুত্বপূর্ণ, 23 মার্চ 1939 সাল। কেন গুরুত্বপূর্ণ দ্বিজাতি তত্ত্ব? কারণ হচ্ছে এই দ্বিজাতি তত্ত্বের আলোকে 1 বছর পরে লাহোর প্রস্তাব উত্থাপন করা হবে, এই জন্য তারিখটা গুরুত্বপূর্ণ, ঘটনা গুরুত্বপূর্ণ। তাহলে দ্বিজাতি তত্ত্বের মূল কথা হচ্ছে হিন্দু মুসলিম আলাদা রাষ্ট্র, এবং উত্থাপক হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। এটা হচ্ছে লাহোরে মুসলিম লীগের 27তম অধিবেশনে। তারিখটা হলো 23 মার্চ 1939। 23 মার্চ খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ, 23 মার্চ অনেক কিছুই ঘটবে। 23 মার্চ 1939 সালে দ্বিতীয় তত্ত্ব উপস্থাপনা হয়, 23 মার্চ 1940 সালে লাহোর প্রস্তাব, 23 মার্চে পাকিস্তানের সংবিধান পাশ হতে দেখবো আমরা অনেক গুরুত্বপূর্ণ ঘটনা 23 মার্চে তোমার হচ্ছে যে ঘটতে থাকবে। 23 মার্চে এখানে মনে রেখো। পৃথিবীতে খুব বেশি মানুষ সংখ্যালঘুদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করতে পারে নাই, অনেকে চিন্তা করছে কিন্তু পারে নাই। পৃথিবীতে খুব অল্প কিছু মানুষ সংখ্যালঘুদের জন্য দেশের চিন্তা করে, রাষ্ট্রের চিন্তা করে এটা বাস্তবে রূপদান করতে পারছে। তার মধ্যে একজন হলো মোহাম্মদ আলী জিন্নাহ। যে তখন তো মুসলিম টোটাল ভারতে মুসলমানরা সংখ্যালঘু টোটাল ভারতে, তাইলে তার এই দ্বিজাতি তত্ত্ব লোকজনের খুব পছন্দ হইলো, যে মুসলমান আলাদা দেশ পাবে। তাইলে আমরা দেখবো এখন শের বাংলা এ কে ফজলুল হক দ্বিজাতি তত্ত্বের আলোকে লাহোর প্রস্তাব পেশ করে 1 বছর পর। ক্রনোলজিটা হচ্ছে তুমি ইয়ে করো, ক্রনোলজিটা একটু মাথায় রেখো। 1939 সাল, 1940 সাল। হ্যাঁ, ওকে। ফজলুল হকের একটা প্রস্তাব যে এখানে রাষ্ট্র কিভাবে হবে, এই ফজলুল হকের যে প্রস্তাবটা, এই প্রস্তাবটাই ঐতিহাসিক লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব নামে অভিহিত। এই প্রস্তাবের মূলভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতি তত্ত্বের মূল বক্তব্য ছিল উপমহাদেশের উত্তর পশ্চিম এবং পূর্বভাগে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন। কোথাও কি দুটা রাষ্ট্র বা একটা রাষ্ট্র? এখানে কয়টা রাষ্ট্রের কথা বলা হয়েছে? মুসলমানদের জন্য কয়টা রাষ্ট্রের কথা বলা হয়েছে এখানে? কয়টা রাষ্ট্রের কথা বলা হয়েছে বলো তো? এখানে কয়টা রাষ্ট্রের কথা বলা হয়েছে এখানে? একাধিক, ভেরি গুড, ইম্পর্টেন্ট টার্ম, একাধিক এখানের মধ্যে। তাহলে উত্তর পশ্চিম পার্টে মুসলমান সংখ্যাগরিষ্ঠ যেগুলো আছে, পাঞ্জাব আছে, ওটা একটা হইতে পারে রাষ্ট্র। বেলুচিস্তানে এখনো স্বাধীনতার জন্য লড়াই করতেছে, বেলুচিস্তানে এখনো স্বাধীনতার জন্য লড়াই করতেছে, ওরা একটা হইতে পারে। আমাদের এখানে একটা হইতে পারে। যদি লাহোর প্রস্তাবটা যদি মেনে নেওয়া হইতো এক্স্যাক্টলি এরকম, তাহলে 71 সালে এই লক্ষ মানুষের আত্মত্যাগ করা লাগতে পারতো, তাই না? এত বড় যুদ্ধের মুখোমুখি আমরা হইতাম না। এই লাহোর প্রস্তাবটা এক্স্যাক্টলি এইভাবে মানা হয় নাই। কি করে হলো, একটা মাত্র দেশ বানানো হয়েছে। 9 এপ্রিল 1946 সালে একটা এস কেটে দেওয়া হয়। একটা এস কেটে দিয়া কিন্তু, হ্যাঁ সিন্ধু, রাইট, সিন্ধু। একটা এস কেটে দেওয়ার মূল্য কত লক্ষ মানুষের রক্ত দিয়ে দেওয়া লাগছে, একটা এস এর মূল্য দেখছো? একটা এস কেটে দিয়া লক্ষ মানুষের জীবনের মূল্য দিয়ে একটা এস এর মীমাংসা করা লাগছে। তো একাধিক রাষ্ট্র না হয়ে ওই এস কেটে দেওয়া হয়েছে, বললো একাধিক, একাধিক স্থলে হয়ে গেল কয়টা রাষ্ট্র? একটা রাষ্ট্র, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করা হবে। 46 সালে দিল্লিতে আইনসভার মুসলিম লীগ সদস্যদের একটা বিশেষ কনভেনশনে। তাহলে দেখা গেল পাকিস্তান প্রতিষ্ঠা কিন্তু প্রস্তাবের ভিত্তিতে হয় নাই, লাহোর প্রস্তাবের সংশোধিত যে রূপ দিল্লি প্রস্তাবের ভিত্তিতে হয়েছে। একটা এস দিয়ে কিন্তু কত বড় ঘটনা ঘটে গেল।
মোস্তফা মাসুদ বলছে ঝামেলা লেগে যাচ্ছে, ঝামেলা না লাগালে তো অস্বাভাবিক, ঝামেলা না লাগাই তো অস্বাভাবিক। বাংলা সোহরাওয়ার্দী ওনারা ডিফারেন্ট রাজনৈতিক দল করতো, রাইট, ডিফারেন্ট রাজনীতি। বঙ্গবন্ধু উনি কিন্তু তোমার ফজলুল হকের ডিফারেন্ট রাজনৈতিক দল করতো। যুক্তফ্রন্ট আমরা করতে দেখবো সামনে, সামনে আবার ওনাদেরকে আমরা মিলে দিব, একসাথে একসাথে করে দিব সামনে। শেখ মুজিবুর রহমান এবং তোমার হচ্ছে যে শের বাংলা, ওনারা ডিফারেন্ট রাজনৈতিক দল করতো, আলাদা। তোমার শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী ওনারা ছিল মুসলিম লীগ, শের বাংলা হচ্ছে কৃষক প্রজা পার্টি, ডিফারেন্ট দুটো দল, ডিফারেন্ট। হ্যাঁ, কারো যদি প্যাচ না লাগে তাহলে তো এটা অস্বাভাবিক, প্যাচ লাগাটা স্বাভাবিক, তোমার মাথা সুস্থ আছে। তাহলে তোমার এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে সাধারণত ভাইভাতে। আর আমি যেটা তোমাকে বলছি যে সামনের বিসিএস গুলা মেরিটোক্রেসি অনেক বেশি সেখানে ফলো করা হবে মেবি। 1905-এর পর থেকে 71 পর্যন্ত যা যা ঘটছে এগুলোর উপরে ক্লিয়ার কাট কনসেপ্ট তোমাদের থাকা লাগবে। সামনে আমরা এগুলো যেমন পড়াবো গল্পের মতো করে, এগুলো এই গল্পগুলো তোমাদের কাজে লাগবে ভাইভা ফেস করার জন্য, রিটেন ফেস করার জন্য, বিভিন্ন জায়গায় তোমাদের কাজে লাগবে। তো এটা খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার। পাকিস্তানের জন্ম কি লাহোর প্রস্তাব নাকি দিল্লির প্রস্তাব? আর লাহোর প্রস্তাবে যেটা বলা হয়েছে স্টেটস, দিল্লি প্রস্তাবে এস কেটে দেয়া, শুধু একটা স্টেট রাখা হয়। আমরা একটু পিছনে আসবো, 5-6 বছর পিছনে আসি চলো। তোমার মহাত্মা গান্ধী উনি চিন্তা করলো আসলে এরকম চুম্মা দিয়ে আসলে লাভ হবে না, চুম্মা দিয়ে লাভ হবে না, এখন রাজপথে আন্দোলনে নামতে হবে। তখন উনি বললো যে, একজন বললো যে ব্রিটিশ সরকার রাজাকার, এই মুহূর্তে ভারত ছাড়। বলে ভারত ছাড় আন্দোলন শুরু করলো উনি। এই ভারত ছাড় আন্দোলনের সালটা গুরুত্বপূর্ণ, 1942 সাল, 1942 সাল। তো এখানে ভারতের রাজনৈতিক সংকটে ক্রিপস মিশনটা সামনে আমরা আসতেছি, ক্রিপস মিশন কেমনে ব্যর্থ হলো সেখানে আমরা আসতেছি। তাহলে 1942 সালে মহাত্মা গান্ধী, মাস গুরুত্বপূর্ণ না, সালটা শুধু, 1942 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। আচ্ছা, মহাত্মা গান্ধীর আন্দোলনের, মহাত্মা গান্ধীর নেতৃত্বে তোমরা এর আগে কি কি আন্দোলন দেখছিলা? একটু কমেন্টে লিখে বলো, এর আগে কি কি আন্দোলন দেখছিলা? গান্ধীজির নেতৃত্বে কি কি আন্দোলন দেখছিলা? সত্যাগ্রহ, চুম্মা দিয়ে ওদেরকে ভালো করে ফেলা হবে, আর কি? অসহযোগ, অসহযোগ আন্দোলন কোন আন্দোলনের প্রেক্ষাপটে? অসহযোগ আন্দোলন কোন আন্দোলনের প্রেক্ষাপটে? জালিয়ানওয়ালাবাগ আন্দোলনে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে। তারও আগে কি করছে? তারও আগে কি করছে? তারও আগে স্বদেশী আন্দোলন করছে, তারও আগে ছিল স্বদেশী আন্দোলন। তুমি যখন রিভিশন দিবা এইভাবে তুমি চিন্তা করবা, ব্রেনের নিউরন গুলাকে কানেক্ট করবা, চিন্তা করবা আচ্ছা মহাত্মা গান্ধী ভারত ছাড়া করছে, এর আগে কি করছে? সত্যাগ্রহ করছে, এর আগে কি করছে? আচ্ছা অসহযোগ করছে, এর আগে কি করছে? এর আগে স্বদেশী করছে। এইভাবে রিভিশন দিলে তোমার মনে থাকবে। ওকে, ক্রোনোলজি গুলা ফলো করার চেষ্টা করবা। তাহলে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এটা হচ্ছে 1942 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে আন্দোলন। তো এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কুইট ইন্ডিয়া মুভমেন্টের ছবি না, এটা মহাত্মা গান্ধী নোয়াখালীতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়, ওখানে আসতেছিল তোমার পায়ে হেঁটে, এটা সেটার ছবি। এটা সামহাও আমরা এডিট করতে কুইট ইন্ডিয়া মুভমেন্টের ছবি হিসেবে চলে আসছে। এই হচ্ছে সেই ক্রিপস মিশন, যে ক্রিপস মিশনের প্রস্তাবটা হয় কি হলো। আচ্ছা এখন বিশ্বের মধ্যে একটা ঘটনা চলতেছে, কি ঘটনা বলো তো? এই মুহূর্তে একটা ঘটনা চলতেছে পুরো দুনিয়াতে। এখন কি চলতেছে বলো? এখন দুনিয়াতে ওয়ার্ল্ড ওয়ার 2 চলতেছে। ওয়ার্ল্ড ওয়ার 2 1939 সালে শুরু হইলো। তাইলে বিশ্বযুদ্ধের যে খরচ, এটা তো অনেক খরচ এটা। তখন ব্রিটিশ চিন্তা করলো এত কলোনি যদি রাখে তারা, এত কলোনির জন্য এত নৌবাহিনী এত সেনাবাহিনী, এগুলো পালতে অনেক টাকা পয়সা লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমের রস খাওয়া শেষ, আমের রস খাওয়া শেষ, ভারতের সম্পদ যা ছিল লুণ্ঠন শেষ, আর খাওয়ার মতো কিছু নাই। যেহেতু খাওয়ার মতো কিছু নাই, ব্রিটিশরা চিন্তা করলো যে এটা রাখিয়া তাহলে কি লাভ, ওদেরকে স্বাধীন করে দাও। তাহলে কয় খাওয়ার মতো কিছু নাই, সব খাই বলছি আমরা, এই যে সব সব শেষ। এখানে আমাদের একটা ইয়ে ছিল তোমার, একটা মুকুট ছিল, ওই ভিক্টোরিয়া চুন্নি নিয়ে গেছে গাড়িটা। একটা এখানে একটা মুকুট ছিল, আমাদের এখানে একটা মুকুট তোমার ছিল, তোমার কোহিনূর মুক্তার একটা মুকুট ছিল, ভিক্টোরিয়া চুন্নিও নিয়ে গেছে গা, ওটা চুরি করে নিয়ে গেছে গা এদিকে। এদের সম্পদটা সব নিয়ে গেছে। এখানে কোহিনূর মুক্তা পান্না হীরা জহরত, মানে মুঘলরা তো ছিল খুবই ধনী, মুঘলরা ছিল ভয়ঙ্কর লেভেলের ধনী। পুরো ভারতবর্ষের 1/3 জিডিপি ছিল, 1/3 জিডিপি আওরঙ্গজেবের শাসনামলে। পুরো দুনিয়ার 1/3 জিডিপি ছিল ভারতবর্ষের, সব নিয়ে গেছে কারা। এখন ওরা ধনী হয়েছে আর কি এখন, হ্যাঁ, তাই না? আমরা যদি ওদেরকে আমরা না দিতাম ওরা তো পারতো না ধনী হইতে, না? ওরা আমাদের সবসময় আমাদেরকে বলা উচিত। কখনো তো তোমরা যদি ইংল্যান্ডে যাও তাহলে ওদেরকে ধরবা যে তোরা বেটা এই যে ধনী হয়েছিস না, টাকা টুকা দিয়ে হয়েছিস। এবং ওটার মধ্যে আবার ধনী ধনী কারা ছিল, ভারতবর্ষের মধ্যে আবার ধনী কারা ছিল, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধনী কারা ছিল, কোন এলাকা ছিল?
কোন এলাকা ছিল? ইটস বাংলা। বাংলা ছিল আবার ভারতবর্ষের মধ্যে ক্রিম। উঠেছিল আবার তোমার হচ্ছে যে নিউ ইয়র্ক, উঠেছিল সিঙ্গাপুর, বুঝতে পারছো নি, উঠেছিল আবার তোমার হচ্ছে যে ধনী। তো এখানে যেহেতু ওরা বিশ্বযুদ্ধ সামলাতে পারতেছে না, ওরা ওদের কলোনি রাখবে। ওরা চিন্তা করলো আচ্ছা ঠিক আছে ওদেরকে আলাদা করে দেয়া হোক। তো ব্রিটিশ প্রধানমন্ত্রী নাম হলো চার্চিল। চার্চিল সে ব্রিটিশ ক্যাবিনেটের একজন প্রভাবশালী মন্ত্রী, তার নাম হলো ক্রিপস। ক্রিপসকে দিচ্ছে আলোচনা করার জন্য। এই মিশনের নাম হলো ক্রিপস মিশন। মিশনের নাম হচ্ছে ক্রিপস মিশন। সালটা হচ্ছে 42। ক্রিপস মিশন বলল ভারত হবে যুক্তরাষ্ট্রের ইউনিয়ন, তবে ওরা হচ্ছে যে ওদের কোনো সংবিধান থাকবে না, আমাদের রাজাকে আবার সে বস মানবে। আমাদের রাজাকে বস মানবে, আমাদের রাজা বা রানী তাকে বস মানবে, তার মানে ডোমিনিয়ন হবে। ভারতের রাজনৈতিক দল কেউ এটা মানে নাই, আমরা তোমাদেরকে কেন বস মানবো, তোমরা গেলে একবার যাবে, তোমাদেরকে বস মানা হবে না। এটা তাইলে। আর ক্রিপস মিশন এটা ব্যর্থ হওয়ার পর গান্ধীজি কি শুরু করলো? এটা ব্যর্থ হওয়ার পরে গান্ধীজি বললো বললো যে ব্রিটিশ সরকার রাজাকার, এই মুহূর্তে ভারত ছাড়, ভারত ছাড় আন্দোলন শুরু করে দেবে। সালটা কত? এটা পরীক্ষা আসছিল সম্ভবত, ভারত ভারত ছাড় আন্দোলন, এটা পরীক্ষা আসছিল খুব সম্ভবত। কত সাল? ভারত ছাড় কত সাল? বুঝবা এই ব্যাপারে তোমরা রিভিশন দিবা, এই চিন্তা করবা আচ্ছা ভারত ছাড়ো কত, 42 সাল, দেখবা তখন তুমি যত বেশি রিক্যাপ করবে তত বেশি তোমার ব্রেন তথ্যটা ধরে রাখতে পারবে, যত বেশি তত বেশি ধরে রাখতে পারবে তোমার ব্রেন। হ্যাঁ, ওকে। তো ক্রিপস এখানে সফল হয় নাই, তারপরে সে এখানের মধ্যে চিন্তা করলো এরা যে সফল যেহেতু হয় নাই, ক্রিপসের এটা তোমার ক্রিপসের হাতে চিপস ধরাই দিয়ে পাঠিয়ে দিছে, যাও গা, এগুলা খাবে না এগুলা। ক্রিপসে চিপস ধরাইয়া পাঠিয়ে দিছে। তো তাহলে কি হবে? চায়ের কেটলি নিয়ে আসলো ইডলি, চা খাওয়ানোর জন্য চায়ের কেটলি নিয়ে ইডলি চলে আসলো। তো ইডলি সে আইসা আরেকটা কমিটি নিয়ে আসছে ইডলি। ইডলি সেও একটা প্রস্তাব দিল। ইডলি বললো যে আচ্ছা ঠিক আছে, যে তোমরা কিভাবে চাও, কিভাবে ভাগ করে দিব। কংগ্রেস মুসলিম লীগ ওরা কিন্তু আলাপ আলোচনা করেও কোনো মতকে পৌঁছাতে পারে নাই। তখন ইটলি বললো যে ঠিক আছে তোমরা যেহেতু মতকে পৌঁছাতে পারতেছো না, তাহলে আমি বলি এখানের মধ্যে, হ্যাঁ, আমি তাহলে নিজস্ব একটা পরিকল্পনা ঘোষণা করি। এই ইটলির ঘোষণা মন্ত্রী মিশন পরিকল্পনার নামে খ্যাত। মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ। 47 সালে ভারতের লর্ডকে, ভাইসরয়কে, বড় লাটকে নামটা বলো। 47 সালে ভারতের ভাইসরয় বড় লাট, আমরা প্রথম যখন পড়াচ্ছিলাম লিস্ট, ওখানে কে ছিল? মাউন্ট ব্যাটেন, বাতেন। আচ্ছা ঠিক আছে বাতেন। দুর্ভিক্ষের সময় কে ছিল? দুর্ভিক্ষের সময় কে ছিল? কাটিয়ার। না, কাটিয়ার তার আগে ছিল, কাটিয়ার আজকে দুর্ভিক্ষ না, কাটিয়ার ছিল গত ক্লাসে দুর্ভিক্ষের সময় ছিল, কাটিয়ার ছিল তোমার গত ক্লাস দুর্ভিক্ষ 76-এর মতো ছিল, আবার 76। ওয়াবেল ছিল, ওয়াবেল ছিল। মাউন্ট ব্যাটেনের অরিজিনাল বাড়ি কো জানো তোমরা? মাউন্ট ব্যাটেনের অরিজিনাল বাড়ি হলো নোয়াখালী, ওর নাম ছিল বাতেন, নাম ছিল মোহাম্মদ বাতেন। তো ছোটবেলায় সেই ইউকে চলে যায়, তখন ওখানে নাম হয়ে যায় মোহাম্মদ তোমার হচ্ছে যে মাউন্ট ব্যাটেন। হ্যাঁ, এইটা তোমরা ফেসবুকে ইন্টারনেটে ছেড়ে দিও, ইন্টারনেটে ছেড়ে দিও এটাই। ওকে, তাহলে উম মন্ত্রী মিশন পরিকল্পনা তো ব্যর্থ হইলো। তো আমাদের যে নোয়াখালী মোহাম্মদ বাতেন, ও একটা, ও বললে যে ওর আমলে নোয়াখালীতে একটা গ্যাঞ্জাম লেগে গেছে। হ্যাঁ, ওই সময় তোমার নোয়াখালীর সাম্প্রদায়িক ভয়ঙ্কর দাঙ্গা হয়েছে, এখানে কয়েক হাজার মানুষ মারা যায়। ভাই দাঙ্গা তো এটা ভয়ঙ্কর জিনিস এখানের মধ্যে। এখানে কে প্রতিবেশী, কে তোমার বন্ধু, এগুলো দেখছো না এখানে। হিন্দু মুসলমানকে মারবে, মুসলমান হিন্দুকে মারবে, এটা একটা ভয়ঙ্কর বিভৎস একটা জিনিস। এইটা কল্পনাতীত একটা নির্মমতা। হ্যাঁ, এখানে কোপায় মেরে ফেলবে ডাইরেক্ট। কলকাতার রাস্তা, এখানে লাশের পর লাশ ছিল, সেই জিনিসগুলো আমরা সামনে যখন আমরা আলোচনা করবো সেগুলোতে আমরা তোমাদের বলবো। এই যে সাম্প্রদায়িক যে দাঙ্গা, ভয়ঙ্কর দাঙ্গা হয় 46 সালে। তো পাতেন ভাই উনি দেখলো যে এই হিন্দু মুসলিমদের মধ্যে যে হাঙ্গামা, ওগুলো আবার কিছু ছিল আবার তোমার কিন্তু প্রি প্ল্যান ছিল, কিছু ছিল প্রি প্ল্যান। হ্যাঁ, কিছু ছিল প্রি প্ল্যান্ড। কেন প্রি প্ল্যান ছিল? ওটা যাতে দেখানো হয় যে হিন্দু মুসলিম একসাথে থাকতে পারবে না, ভাই বাংলা আলাদা করে দেন, বাংলা আলাদা করে দেন, হিন্দু মুসলিম একসাথে থাকা যাবে না। ওগুলো বিভিন্ন তোমার হচ্ছে যে গ্রুপ ছিল যারা এই আন্দোলনটা চাইছে আরো বেশি হিন্দু মুসলমান যাতে গ্যাঞ্জাম আরো বেশি লাগে, যাতে কোনোভাবে যাতে বাংলা একসাথে যাতে না থাকে। অনেকগুলো স্টেক ছিল এখানের মধ্যে, এবং নোয়াখালীতে ভয়ঙ্কর রূপ ধারণ করে এটা।
আমরা হচ্ছে সামনে আসবো সেখানের মধ্যে। এই ধরনের গল্প গুজব আমরা, গুজব না সরি, গল্প আর কি, এটা আমরা বলবো ইতিহাস। তো দেখলো যে আসলে এখন এদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে। মাউন্ট ব্যাটেন 1947 সালের 3রা জুন একটা পরিকল্পনা প্রণয়ন করেন। 3রা জুন তার এটা গুরুত্বপূর্ণ না, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা 47 সালে, এই সালটা গুরুত্বপূর্ণ। এবং এই মাউন্ট ব্যাটেনের পরিকল্পনার আলোকে 1947 সালের 18 জুলাই ভারত স্বাধীনতা আইন পাশ হয়। এখন কমেন্টে বলে ফেলো, 1935 সালের যে আইনটা, ওটা কি আইন ছিল? ভারতীয় স্বাধীনতা আইন ছিল নাকি অন্য কোনো আইন ছিল? 1935 সালে যে আইনটা পাশ হয়, ওই আইনটা কি ছিল? ছিল ভারত শাসন আইন। ভেরি গুড, ভারত। তাহলে ভারত শাসন আইন হচ্ছে 1935, শাসন আইন 35, আর স্বাধীনতা আইন হলো 47। 18 জুলাই এই তারিখটা গুরুত্বপূর্ণ। 1947 সালের তারিখটা না জানলো, জুলাই মাসটা মনে রাখো। তাইলে এখন কোন মাসে আলাদা করে দিতে চাও ভারত পাকিস্তান? এক মাস, এক মাসের মধ্যে আলাদা করে দিই, কি বলো? 18 জুলাই যেহেতু আইন হয়ে গেছে, তাহলে আর ওয়েট করা ঠিক হবে না, আমরা আগস্ট মাসে দুইটাকে আলাদা করে দিই, ঠিক আছে যাও। তাহলে আমরা এক মাসের মধ্যে আলাদা করে দিব, এক মাসের মধ্যে আমরা এখন আলাদা করে দিব। ওকে, তাহলে 1935 সালের ভারত শাসন আইনকে পরিবর্ধন করে ভারত স্বাধীনতা আইন 1947 পাশ করা হয়। এবং 18 জুলাই, তার এটা গুরুত্বপূর্ণ, 47 সালে 18 জুলাই আইনটা পাশ হয় ব্রিটিশ পার্লামেন্টে। আমরা তাহলে আইন পাশ হয়ে গেল, এখন সীমানা ভাগ করতে হবে। সীমানা নির্ধারণ করে রেডক্লিফ। রেডক্লিফ সে একটা জিনিস চিন্তা করে, ক দাঁড়া, ও তো মানে আমরা বলি না ব্রিটিশদের শালা বুদ্ধি, ব্রিটিশ বুদ্ধি, কয় দাঁড়া আমি ভাগ করে দেওয়ার আগে এমন একটা সিস্টেম করে দিয়ে যাব যাতে তোর আজীবন মারামারি করিস। সে যখন সীমানা ভাগ করে দেয়, এমন একটা এখানে ভাগের মধ্যে এমন কিছু এখানে গরমিল রেখে গেছিল তারা এখানের মধ্যে, খুব তাড়াহুড়োর উপরে করছে কাজটা। এমন কিছু গরমিল রেখে গেছিল যেটা মীমাংসা হইতে আরো অনেক বছর লাগছিল, অনেক বছর সীমানা ভাগ করার সময় গ্যাঞ্জাম রেখে গেছিল এখানের মধ্যে রেডক্লিফ। তাহলে ফলাফল 9 আগস্ট, তাহলে সীমানা ভাগটা করে দিলাম। তাহলে আমরা আর মাত্র 5 দিন পরে আমরা দুজনকে আলাদা করে দেব। ভারত স্বাধীনতা আইন 1947 অনুযায়ী ভারত ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। ডোমিনিয়ন রাষ্ট্রের সংবিধান আছে নাকি নাই? ডোমিনিয়ন রাষ্ট্রের কোনো নিজেদের কোনো সংবিধান নাই। নিজেদের সংবিধান রচনার আগ পর্যন্ত তারা হচ্ছে আগের যে তাদের যে গুরু, আগের যে বস, তাদের সংবিধানটাকে মানবে, মানে যারা যাদের উপনিবেশ ছিল তার সংবিধানটাকে মানবে, তার আইন কানুনগুলো মানবে। ডোমিনিয়ন মানে নিজের কোনো সংবিধান নাই, সংবিধান রচনা করলে তারপরে হচ্ছে সে প্রজাতন্ত্র হবে। তাহলে ভারত পাকিস্তান নামে দুটা ডোমিনিয়ন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল। পাকিস্তানের জন্ম 14 আগস্ট 47, ভারত একদিন পর 15 আগস্ট 47। তাহলে হয়ে গেল ভারতের স্বাধীনতা আইন 47 অনুযায়ী দুটো রাষ্ট্র। তো ভারত যখন আলাদা হয়ে গেল, স্বাধীন হয়ে গেল ভারত, তো এখানে তোমার লর্ড মাউন্ট ব্যাটেন, তাকে কিছুদিনের জন্য রেখে দেওয়া হয়। এই লর্ড মাউন্ট ব্যাটেন হন স্বাধীন ভারতের প্রথম গভর্নর। আর স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর হন মোহাম্মদ আলী জিন্নাহ। স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর। ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল, তাহলে গভর্নর জেনারেল সিস্টেমটা তোমার হচ্ছে যে কবে থেকে ছিল, কবে শেষ হয়েছে? সংবিধান রচনা করার পর্যন্ত গভর্নর জেনারেল থাকবে। সংবিধান রচনা করার পরে না আমরা ডিফারেন্ট কিছুতে যাব। ভারতের সংবিধান রচনার আগ পর্যন্ত এই সিস্টেমটাতে থাকবে। ভারতের মানে মাউন্ট ব্যাটেনের পরে ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গভর্নর। আমরা দেখব আর কয়েক বছর পরে 1950 সালের 26 জানুয়ারি ভারত তার সংবিধান পাশ করতে সক্ষম হয়। এই জন্য 26 জানুয়ারিকে বলা হয় ভারতের প্রজাতন্ত্র দিবস। তাহলে 26 জানুয়ারির আগ পর্যন্ত, 50 সালের 26 জানুয়ারি আগ পর্যন্ত ভারত ছিল একটা ডোমিনিয়ন। 26 জানুয়ারি 50 সালের পর থেকে ভারত হয়ে গেল একটা প্রজাতন্ত্র। ইন দ্য মিন টাইম নথুরাম গডসে হচ্ছে মহাত্মা গান্ধীকে গুলি করে দিয়েছে এবং জিন্নাও মারা গেছে। দুই বড় নেতা। ভারতের জাতির জনক তোমার হচ্ছে যে মহাত্মা গান্ধী, পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ, দুজনে মারা যায় কিন্তু ইন দ্য মিন টাইম, দুজনে মারা যায়। তার মানে মহাত্মা গান্ধীকে নথুরাম গডসে হচ্ছে তোমার গুলি করে। কারণ নথুরাম গডসে মনে করতো যে গান্ধীর কারণেই তোমার ভারত ভাগ হয়েছে, নাহলে ভারত একসাথে থাকতো। ওকে, আমরা কয়েকটা বিদ্রোহ করবো, কয়েকটা বিদ্রোহ করে তারপর আমরা আমরা জানি সবার পেটে, হ্যাঁ পাকিস্তান 56 পর্যন্ত ডোমিনেন্ট ছিল, সবার পেটে বিদ্রোহ শুরু হয়ে গেছে। তারপরও আমরা কিছু বিদ্রোহ দেখে তারপর আমরা আজকে ক্লাসটা শেষ করবো। কতিপয় বিদ্রোহ, চলো। তেভাগা আন্দোলন, নামটা হচ্ছে তেভাগা। তেভাগা মানে হচ্ছে ফসল হবে 3 ভাগ, জমির মালিক পাবে 1 ভাগ, কৃষক পাবে 2 ভাগ। আগে সিস্টেম ছিল অর্ধেক অর্ধেক,
এই তেভাগা আন্দোলনের নেতা ছিলেন দুজন, হাজী মোহাম্মদ দানেশ এবং ইলা মিত্র। তেভাগা আন্দোলন 1947 সালে শুরু হয়ে 48 সাল পর্যন্ত চলে। সালটা গুরুত্বপূর্ণ না। তাহলে এখানে মোট উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে কৃষক, 1 ভাগ পাবে মালিক। দিনাজপুর রংপুর এলাকায় আন্দোলন তীব্র আকার ধারণ করে। ইলা মিত্রের আরেকটা আন্দোলন আছে, ইলা মিত্রের নেতৃত্বে, সেটা হলো নাচল বিদ্রোহ। ততদিন অবশ্য তোমার হচ্ছে যে পাকিস্তান আলাদা হয়ে গেছে। এটা ছিল রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ মহকুমার অন্তর্গত নাচল উপজেলার জমিদার যোদ্ধাদের শাসন ও চাষীদের অধিকার দায়ে সাঁওতাল কৃষকদের বিদ্রোহ, যেটা বলে নাচল বিদ্রোহ। এই নাচল বিদ্রোহের নেতৃত্ব ছিল ইলা মিত্র। আমরা যদি কয়েকজন উল্লেখযোগ্য সমাজ ও শিক্ষা সংস্কারককে যদি না পড়ি, তাহলে হচ্ছে যে এটা ঠিক হবে না। আমরা পড়েই তারপরে ক্লাসে শেষ করবো আজকে। আমরা বলছিলাম বঙ্গভঙ্গের পক্ষে যে নেতা ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য যে নেতা বাংলার, ওনার নাম নওয়াব স্যার সলিমুল্লাহ। উনি একজন বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ। ওনার পিতার নাম নবাব খাজা আহসানুল্লাহ এবং ওনার দাদার নাম হচ্ছে নবাব খাজা আব্দুল গনি। এখন যে তোমরা ঢাকা শহরটা দেখো, এই ঢাকা শহর মূলত ওনাদের বাপ দাদাদের জমি ছিল পুরো ঢাকা শহরের ম্যাক্সিমাম জায়গায়। হ্যাঁ, ওনারা খুবই ধনী ছিল। তো উনি অবশ্য ওনার ধনী, ওনার বাপের ধন দৌলত গুলো উনি অকাতরে খরচ করছে। এই হচ্ছে ওনাদের বাসভবন, আসার মঞ্জিল, ঢাকা এখনো আছে। নওয়াব স্যার সলিমুল্লাহ উনি নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা পালন করেন, এবং ওনার নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় 1906 সালে। স্থানটা কোথায় বলো তো? মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? ঢাকায়। মুসলিম লীগের দুর্ভাগ্য হচ্ছে যে পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী একটা দল, কিন্তু 71 সালে তাদের এবং 47 থেকে 71-এ তাদের ভূমিকার জন্য তারা একটা ঘৃণিত দলে পরিণত হয়। একই ঘটনা বরণ করতে হয় আওয়ামী লীগকে। তারা 1971 সালে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী দল, কিন্তু তাদের অপশাসন, আমি শাসন বলবো না কারণ আওয়ামী লীগ আমলে কোনো গভর্নেন্স ছিল না, এটা ছিল ডাকাতি। এটা কোনো শাসন না। তাদের ডাকাতি তন্ত্রের কারণে তারা মানুষের কাছে ঘৃণিত হয়ে গেল। দুইটা দলের খুব নির্মম পরিণতি হয়েছে, মুসলিম লীগ এবং আওয়ামী লীগ তো মুসলিম লীগ থেকে ফর্ম হয়েছে। দুটো দলের পরিণতি কিন্তু খুবই করুণ। অত্যন্ত বড় দল, প্রাচীন দল, কিন্তু দুটো দলের পরিণতি খুবই করুণ হয়েছে। এটা আসলে আইরনি। তুমি মনে করো না যে শুধু এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এগুলো এগুলো কথা বলছি, আমরা কিন্তু সবসময় এই কথাগুলো বলে আসছি। এবং আমি বলতাম ক্লাসে যে আওয়ামী লীগের পরিণতি সেমই হবে, সেম হবে, মুসলিম লীগের মতোই হবে, যে ওরাও এরকম একটা পরিণতি বরণ করবে, মুসলিম লীগের মতো হয়ে যাবে একটা সময়। সো এটা খুব দুঃখজনক যে দুটো অতি যে বাহির দল, তাদের পরিণতি খুব ভালো হয় নাই এদেশে। জামাত নিয়ে একদিন পড়াবো, ঠিক আছে? জামাত বিএনপি রাজনৈতিক দলগুলো আমরা ইনশাল্লাহ পড়াবো, আমাদের প্ল্যানে আছে। জামাত বিএনপি কোনটা কেন ফর্ম হয়েছে, আওয়ামী লীগ, এগুলো পড়াবো আমরা ইনশাল্লাহ, সামনে পড়াবো। ওকে, পড়াবো। তাহলে সলিমুল্লাহর নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগ 6 সালে হলো, তোমরা বলছো ঢাকায়। হাজী মোহাম্মদ মুহসিন, উনি হচ্ছে বাংলা দানবীর বা বাংলার হাতিয়ার। উনি ওনার ধন দৌলত, ওনার বোন থেকে প্রাপ্য ওনার ধন দৌলত শিক্ষা ব্যবস্থা বিস্তারে অকালে হচ্ছে যে খরচ করে। 1732 সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। উনি ইমামবাড়া প্রতিষ্ঠা করে। ইমামবাড়া মানে হচ্ছে শিয়াদের ধর্মস্থান, তোমার প্রার্থনার জায়গা ইমামবাড়া, যেখানে ওরা মিলিত হয়, মিটিং 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 করা হয়, প্রার্থনা করা হয়, ইমামবাড়া। অনেকে পুরান ঢাকা যদি কেউ যদি যাও, ইমামবাড়া তোমরা হচ্ছে যে দেখছো। আর আম, আমাদের এখনকার তোমার হচ্ছে যে সহি মুসলিমদের কাছে উনি সহি মুসলিম না, সেক্ষেত্রে যে সহি মুসলিম যারা সবকিছু বলে শুধু ওই সহি মুসলিম, আর কেউ সহি মুসলিম না, পৃথিবীতে আর কেউ মুসলমান নাই, ওরটাই শুধু সঠিক। ওই গ্রুপের কাছে মহসিন কিন্তু সহি মুসলিম না, সেক্ষেত্রে উনি শিয়া ছিল। স্যার সৈয়দ আহমেদ খান, ওনাকে বলা হয় ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত। এখানে তোমরা কয়েকজনের মধ্যে প্যাচ লাগাবা, সৈয়দ আহমেদ খান, আমির আলী এবং নওয়াব আব্দুল লতিফ, এই তিনজনের মধ্যে প্যাচ লাগাবা। প্যাচ যাতে না লাগাও, প্যাচ যাতে না লাগাও সেজন্য আমি কিছু প্যাচ একটু ইয়ে করে দিই, ভাঙে দিই। এই তিনজনের মধ্যে প্যাচ লাগবে। প্যাচ হচ্ছে যে তোমার স্যার সৈয়দ আহমেদ খান, উনি হচ্ছেন যে ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত, এবং 1875 সালে আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করে 1875 সালে। তাহলে প্রতিষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তো নাহলে প্যাস লাগাবা। এই আলিগড়ের মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটাকে পরবর্তীতে 1920 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়, এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে উপমহাদেশে স্বতন্ত্র রাজনৈতিক ও সাংস্কৃতিক ধারার সৃষ্টি করা হয়, যেটা আলিগড় আন্দোলন নামে পরিচিত। নবাব
আব্দুল লতিফ। হ্যাঁ, তাহলে দেখো আরেকজন নবাবকে বলছিলাম আমরা, নবাব সলিমুল্লাহ, সেও ছিল বাংলার, তাই না? সে ছিল বাংলার। তা নবাব আব্দুল লতিফ, তাহলে উনিও বাংলার, নবাব আব্দুল লতিফও বাংলার, এবং বাংলার প্রথম মুসলিম হিসেবে উনি 1862 সালে বাংলার আইন পরিষদের সদস্য হয়। উনি ফর্ম করে মোহামেডান লিটারেরি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ, মুসলিম সাহিত্য সমাজ বা মোহামেডান লিটারারি সোসাইটি। নবাব আব্দুল লতিফ, সে ছিল বাংলার, এবং কলকাতা মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলে। আর সৈয়দ আহমদ খান করে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। হোয়াট ইজ অ্যাংলো? হোয়াট ইজ অ্যাংলো? হোয়াট ইজ অ্যাংলো? অ্যাংলো কোথা থেকে আসছে? ইংলিশ থেকে। ইংলিশ থেকে আসছে, রাইট? ইংলিশ থেকে। তাহলে সৈয়দ আহমেদ খান এবং তোমার নবাব আব্দুল লতিফের মধ্যে, তুমি যদি পেঁয়াজ যেতে না লাগে, এই দুজনের মধ্যে বড় নেতা কাকে তুমি বলবা? দুজনের মধ্যে বড় নেতাকে? বড় নেতা সৈয়দ আহমদ খান, বড় নেতা, তাই না? দুজনের মধ্যে অ্যাংলো ইন্ডিয়ান মানে ব্রিটিশ এবং ইন্ডিয়ান মিক্সড, দুজনের বড় নেতা। তাহলে বড় যে, সে হলো অ্যাংলো, যে বড় সে হলো অ্যাংলো, অ্যাংলো ওরিয়েন্টাল। হ্যাঁ, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল। তাহলে ও করেন, উনি করেন মোহামেডান অ্যাংলো, আর উনি করেন মোহামেডান লিটারেরি সোসাইটি। এখানের মধ্যে এটা ওরিয়েন্টাল কলেজ, আর এটা লিটারেরি সোসাইটি। বাংলার লোকজন যেহেতু একটু শিল্প সাহিত্য ব্যাপার স্যাপারে জানে, বাংলা মানুষজন যেহেতু এখানে শিল্প সাহিত্যের বেশ প্রসার হয়েছে, তা লিটারারি দেখলে আব্দুল লতিফ, লিটারারি দেখলে আব্দুল লতিফ। আবার আব্দুল লতিফ নামে একজন আমাদের আমাদের হচ্ছে যে তোমার আমার ভাই রক্তরাঙ্গনের কি ছিল, উনি এটা প্রথম শুরুকার ছিল। তো এখন তো আশা করি প্যাস লাগবে না, আমি নিজের মনে রাখছি। কিন্তু সাহিত্য লিটারারি এগুলো তো বাংলা, তাহলে আব্দুল লতিফ, এবং লতিফ নামে একজন আবার আমাদের হচ্ছে যে আমাদের আমার ভাই শুরু করছে। তাহলে আশা করি এখন ব্যস্ত, ঠিক আছে? ওকে। তাহলে নওয়াব, এটা বাংলা, বাংলা প্রথম মুসলিম হিসেবে আইন পরিষদ সদস্য, কলকাতা মাদ্রাসা ইংরেজি বিভাগ, মুসলিম সাহিত্য সমাজ, মোহামেডান লিটারারি। আর স্যার সৈয়দ আহমদ হলো অ্যাংলো, অ্যাংলো ওরিয়েন্টাল। আশা করি ব্যাস লাগবে না এখন থেকে। ওকে, তাহলে এই দুজন পড়ে ফেলছো, এই দুজনে মিলি ব্যাস লাগে। এখন আসো পরবর্তীতে আলতাফ মাহমুদ। এখনকার শুটটা আলতাফ মাহমুদের। সৈয়দ আমির আলী, সৈয়দ আমির আলী, উনি পেশা ছিলেন ব্যারিস্টার, এবং উনি কলকাতার প্রথম মুসলিম বিচারপতি। উনি ছিলেন লন্ডনের প্রিভি কাউন্সিলের সদস্য। প্রিভি কাউন্সিলের সদস্য মানে, প্রিভি কাউন্সিল ওরা হচ্ছে যে ব্রিটিশ রাজনৈতিকদের উপদেষ্টা কমিটি, ব্রিটিশ রাজনৈতিকদের উপদেষ্টা কমিটি, রাজনৈতিকদের উপদেষ্টা হচ্ছে যে ছিল ওরা। এখন তোমরা এইখানে যাতে প্যাচ না লাগাও, আচ্ছা এই যে লন্ডনটা কি সেন্ট্রাল না পেরিফেরি, কোনটা বলবা? সেন্ট্রাল বলা যায় না লন্ডনকে, যেহেতু লন্ডনের রাজনীতিবিদদের সে উপদেষ্টা হয়েছে। সেন্ট্রাল, তাই না? ওটা ছিল ব্রিটিশদের কেন্দ্র ছিল, তাই না? তাহলে সেন্ট্রাল ন্যাশনাল হইলো আবার সৈয়দ আমির আলী, এ মনে থাকবে? তাহলে সেন্ট্রাল, তাহলে যিনি প্রিভি কাউন্সিলের সদস্য ছিল, ব্যারিস্টার ছিল, সে ব্যারিস্টার ছিল, প্রিভি কাউন্সিলের সদস্য ছিল, বসদের উপদেষ্টা ছিল সে। তাহলে সেন্ট্রাল হচ্ছে যে সে, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান হলো সৈয়দ আমির আলী। ওকে, তো সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান আমির আলী। মোহামেডান লিটারারি কে? লিটারারি, মোহামেডান লিটারারি শেষ, ক্লাস শেষ। লিটারারি কে? লতিফ। অ্যাংলো ওরিয়েন্টাল লিটারারি লতিফ। অ্যাংলো ওরিয়েন্টাল সৈয়দ আহমদ খান। কলকাতা মাদ্রাসায় ইংরেজি ভাষা, কলকাতা মাদ্রাসায় ইংরেজি, কলকাতা মাদ্রাসায় ইংরেজি, মাদ্রাসায় ইংরেজি কে? কলকাতা বাংলা। এই সৈয়দ আহমদ খান কি হবে? কলকাতা বাংলা। তাহলে নওয়াব আব্দুল লতিফ। এইভাবে মনে রাখবে, তিনজনের মধ্যে নাহলে প্যাস লাগবে, তিনজনের একটু মনোযোগ সহকারে বলো, প্যাস লাগবে না। আর আমি যেভাবে তোমাকে ব্রেকডাউন করে দিয়েছি, এখন তো প্যাস লাগলে তো আমার ব্যর্থতা হবে। এটা তুমি এখন তিনজনের মধ্যে প্যাস লাগাও। সৈয়দ আমির আলী, যিনি প্রথম মুসলমান নেতা, যিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটা পৃথক সংগঠন থাকা প্রয়োজন, এবং ভারতে মুসলিম আইন প্রবর্তন, মুসলিম বিবাহ, মুসলিম তোমার হচ্ছে সম্পত্তির যে আইনগুলো, এই মুসলিম আইন প্রবর্তনে উনি ভূমিকা পালন করেন। মানে বিখ্যাত দুইটা বই, দ্য স্পিরিট অফ ইসলাম এবং শর্ট হিস্ট্রি অফ সারাসেন্স। আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের ধন্যবাদ।